আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। চলো তোমাদের প্রয়োগ অপপ্রয়োগের লেকচার 2 নিয়ে কথা বলি। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এখানে তোমাদের বলছিলাম যে প্রথম লেকচারের শুরুর দিকে কিছু ভূমিকা টাইপ আলোচনা ছিল, যেটা এখানে হয়তো থাকবে না। কিন্তু এখানে আবার প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে আবার একটু কথা না বললেই নয়, এমন প্রশ্নগুলো এখানে আছে। হ্যাঁ, তো বাক্যের শুদ্ধাশুদ্ধি, বড় বাক্য কয়টা ভুল, এই জাতীয় কিছু হিসাব কিতাব তোমার এখানে করা লাগবে, যেটা আগে ওইরকম ভাবে করতে হয়নি। ওখানে বাক্য ঠিক কিনা বা হচ্ছে অপপ্রয়োগ কোনটা, বানান জনিত ভাবি যে এই যে কিছুগুলো ছিল। আর এখানে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে বেশ কিছু প্রশ্ন পাবা একটা লম্বা বাক্য দিয়ে, এখানে ভুল কয়টা, 5টা 6টা 7টা 8টা নাকি 9টা, এই টাইপের কিছু বাক্য আছে যেগুলো একটু সতর্কতার সাথে করা লাগবে। তো চলো আমরা অ্যাজ ইউজুয়াল যদি বিগত বছরের অ্যানালাইসিস নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার আসছে 10 বছরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 6 বার, চিটাগং বিশ্ববিদ্যালয়ে 15 বার এবং জাহাঙ্গীরনগরে আসছে 6 বার আর জিএসটিতে 3 বার। অ্যানালাইসিস আগেরটাই। আসো, কলেজ পড়াকালীন সময়ে জীবনানন্দ দাশের কবিতা সমগ্র ও অন্যান্য গদ্য রচনাগুলো আমি পড়েছি। এই বাক্যে কয়টি ভুল আছে? আচ্ছা, এবার দেখো শুরুতেই আমরা বাক্য নিয়ে কথা বলতেছি। কলেজ পড়াকালীন সময় তোমাদেরকে ভাইয়া এই মামলা কিছুক্ষণ আগেই দেখাইছি যে পড়াকালীন সময়, চলাকালীন সময়, এখানে হলো কালীন, এখানে হলো সময়, একটা ভুল। জীবনানন্দ দাশের কবিতা সমগ্র ও অন্যান্য গদ্য রচনা, কবিতা সমগ্র অন্যান্য গদ্য রচনা। আচ্ছা দেখো, কবিতা সমগ্র ও গদ্য রচনাগুলো অন্যান্য বহুবচন, গদ্য রচনাগুলো বহুবচন, এটা আরেকটা ভুল। তাহলে কলেজ তোমার পড়াকালীন সময় একটা ভুল পাইলাম, আর অন্যান্য পড়লে বলার পরে আর গুলো বলার দরকার হয় না। তুমি এটা বলতে পারো যে কলেজ পড়াকালীন সময় কলেজ পড়াকালীন জীবনানন্দ দাশের কবিতা সমগ্র ও অন্যান্য রচনা বা অন্যান্য গদ্য রচনা আমি পড়েছি। তাহলে অন্যান্য এটা একটা বহুবচন, গদ্য রচনা একটা বহুবচন, তাহলে তুমি দুটাই নিবা, অন্যান্য নিবা, গুলো নিবা, নাকি একটা নিবা? তুমি ডেফিনেটলি এখান থেকে একটা কাউন্ট করবা, দুইটা নিবা না। তাহলে আমরা যদি এখান থেকে হিসাব মিলাই, তাহলে পড়াকালীন সময় একটা ভুল আর অন্যান্য রচনাগুলো যেটা, এটা একটা ভুল। তাহলে এখানে আমরা ভুল পাইলাম হচ্ছে দুইটা। বেসিক, ভাইটাল, একদম অথেন্টিক ভুল যদি তুমি বলো, তাহলে এখান থেকে তুমি দুইটা ভুল পাও। এর বেশি আছে কিনা চলো একটু মানে ভালো মতো চেষ্টা করি। ভুল বানানটা, না ভুল দিয়ে তো কোনো বানান নাই, কোটি ভুল আছে এরপরে লেখা। জীবনানন্দ দাশ বানানটা দাশ ঠিক আছে, তারপরে হচ্ছে কবিতা সমগ্র ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে পাইলাম দুইটা ভুল। আচ্ছা, আমি এগুলো মার্ক করে দিচ্ছি, পরিষ্কার করে এখানে লিখে দিচ্ছি। এইটা একটা ভুল, তাহলে তুমি এখান থেকে নিবা হচ্ছে পড়াকালীন, শুধু নিবা পড়াকালীন, এটা নিলেই হবে, সময় বলার দরকার নেই। আর এখানে অন্যান্য আর গুলো, তাহলে অন্যান্য গদ্য রচনা অথবা কবিতা সমগ্র ও গদ্য রচনা গুলো, অন্যান্য বহুবচন, গুলো বহুবচন, একটা নিবা একটা। তাহলে এখান থেকে আরেকটা যদি নিই, তাহলে অন্যান্য গদ্য রচনা ব্যাস, বা কবিতা সমগ্র ও গদ্য রচনা গুলো, তাহলে আমরা বললাম গদ্য রচনাগুলো, এটা নিলাম। বুঝছো কাহিনীটা? এনিওয়ে, জীবনানন্দকে বলা হয় সত্যিকারের আধুনিক কবি। তাহলে আমরা দুইটা ভুল বের করে ফেললাম, তাহলে এখানে ভুল পাইছি হচ্ছে দুটো। তারপরে আসো পরের প্রশ্ন। শুদ্ধ বাক্য, ফরাসিরা বিনয়ী, শহীদ মিনারের সভা হবে, লোকেরা সবাই ভয় পেয়েছে, শুধুমাত্র তুমি গেলেই হবে। ফরাসিরা বিনয়ী, এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, সমস্যা নাই। এখন প্যাচ যে কোথায় সেটা একটু দেখতেছি, রাখো। শুধুমাত্র তুমি গেলেই হবে, এখানে ভেজাল আছে। হয় তুমি শুধু নিবা, না হয় তুমি মাত্র নিবা। এর মানে তুমি লেখার সময় এটা লিখবা, শুধু তুমি গেলেই হবে, অথবা বলবা মাত্র তুমি গেলেই হবে। শুনতে একটু অবাক লাগতেছে, বাট এটা ঠিক। অনেকটা আমরা চোখের জল, অশ্রু জল পড়ছিলাম, মনে আছে? এই অশ্রু জলটা যেরকম গঠনগত কারণে ভুল ছিল, ঠিক একই সিস্টেমে একই ফরম্যাটে শুধুমাত্রটাও ভুল। এখানে যেমন নুসরাত জলের একটা, এখানে শুধু আর মাত্র একটা কাউন্ট করতে হয়, দুটো না।
লোকেরা সবাই ভয় পেয়েছে। লোকেরা, এখানে রা একটা বহুবচন, সবাই আরেকটা বহুবচন। তো লোক একটা নাউনের জন্য দুটো বচন নেওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের আগের ক্লাসে ভাই লিখে দিছি। তাহলে এখানে কি হবে? তুমি একটা নিবে, এটা ভুল। শহীদ মিনারের সভা হবে, এটা ঠিক। ফরাসিরা বিনয়ী, এটা গ্রামাটিক্যালি কোনো ভুল নাই। ফরাসিরা হচ্ছে ফ্রান্সের মানুষ আর তারা বিনয়ী, এটাও ঠিক আছে। কিন্তু তুমি এখানে একটা জিনিস যদি ধরো তাহলে এটা ধরতে পারো যে নর্মালি একটা বাক্যে কি থাকে, নর্মালি একটা বাক্যে তুমি যদি আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতার বিচারে পুরোপুরি করে ধরো আর কি, তাহলে শুরুতে কর্তা থাকে, তারপরে কর্ম থাকে যদি থাকে সেক্ষেত্রে, এবং লাস্টে ক্রিয়া থাকে। আবার ক্রিয়া অনুক্তও থাকে, অনুক্ত ক্রিয়াও থাকে, যেমন তিনি আমার ভাই। তিনি আমার ভাই, তো তিনি আমার ভাই এটাকে যদি ইংলিশ করো তাহলে হি ইজ মাই ব্রাদার। এখানে হি ইজ মাই ব্রাদার এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে আসছে, অক্সিলারি দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলায় তিনি আমার ভাই হন কথাটা নাই আর কি, তো হন বললেও হবে না বললেও হবে। এরকম ক্ষেত্রে এটাকে বলে অনুক্ত ক্রিয়াপদ, যেমন তিনি আমার বৈবাহিক। বৈবাহিক মানে বিবাহ সম্পর্ক আত্মীয়। তা এখন বুঝে থাকলে বলো, তিনি আমার ভাই হন অনুক্ত ক্রিয়া, ফরাসিরা বিনয়ী, তো ফরাসিরা বিনয়ী হয় বা এই টাইপের কোনটা কমপ্লিমেন্ট দিয়ে এটাকে কমপ্লিট করার একটা ডিমান্ড আছে। তো সেই জায়গা থেকে যদি তুমি ধরো, সবচেয়ে প্রপার অথেন্টিক বাক্য হচ্ছে শহীদ মিনারের সভা হবে, এটা সবচেয়ে অথেন্টিক। বাক্যাংশটিতে আসলে ব্যঙ্গ করিয়া বলা হইয়াছে যে আমাদের আচরণ এতটাই বর্বর ছিল যে তা কাপুরুষতার চাহিদাও লজ্জাজনক ছিল। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা। আচ্ছা, বাক্যাংশটিতে আসলে ব্যঙ্গ করিয়া, ব্যঙ্গ একটা ভুল, আকার হবে না, করিয়া একটা ভুল, হইয়াছে একটা ভুল। এরপরে আমাদের আচরণ এতটাই বর্বর, আচরণ বানানে মূর্ধন্য হবে, বর্বর বানানে ডবিন্দুর হবে না, ববিন্দুর হবে, যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জাজনক ছিল। চাহিতে হবে চাইতে বা চেয়েও লজ্জাজনক বানানে কখনোই বফলা থাকে না। এখন দেখো, আমরা যদি এখান থেকে খুঁজি তাহলে কয়টা, 1 2 3 4 5 6 7, আমরা এখানে কাউন্ট করতে পারছি হচ্ছে 7টা ভুল। তাহলে এখানে প্রথমত দেখো চরিত্র রীতিতে করতে হবে, এটা হচ্ছে মেইন টাস্ক। বাক্যাংশটিতে আসলে ব্যঙ্গ করে, ব্যঙ্গ বানান ঠিক করে দিলাম, ব্যঙ্গ। এই যে জফলা আছে, কোরিয়াটা করে হইয়াছে, আচরণে মূর্ধন্য, বর্বর বানানটা হচ্ছে ববিন্দ্র, তারপরে কাপুরুষতা ঠিক আছে, চাহিতেও, আর লজ্জাজনক যেটা বফলা হবে না, বুঝতেই পারছো, বাকি সব ঠিক। তাহলে আমরা এখানে দেখছি 1 2 3 4 5 6 7, 7টা ভুল। এবং দেখো চলিত রীতির বাক্যটিতে, এর মানে এখানে চলিত রীতি উল্লেখ করে দিছে, যদি কোথাও উল্লেখ নাও করে দেয় মনে রাখবা তোমাকে চলিত রীতিতে রূপান্তর করে ফেলতে হবে। তাদের দলে নতুন নতুন খেলোয়াড় আসিয়াছে, চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত? এটাও শ্রীকান্তর লাইন, কই যাবা বলো, এটাও শ্রীকান্তর লাইন। তোমাদের আগের ক্লাসে শ্রীকান্তর লাইন দেখাইছি একটা, ডিঙি টেনে বের করতে হবে। এখানেও তাদের দলে নতুন নতুন খেলোয়াড় আসিয়াছে, এটাও তোমার শ্রীকান্ত থেকেই নেওয়া। ওখানে বলা আছে একদম উপন্যাসের শুরু দিকে যে মাঠে ফুটবল খেলা বাঙালি আর মুসলমান ছেলেদের মধ্যে খেলা হচ্ছে। এটা নিয়ে যদিও সরোদপুর সমালোচনা আছে, বাঙালি বলতে হিন্দুদেরকে মিন করছেন আর মুসলমান বলতে আমাদের মুসলমানদেরকে মিল করছেন। তো মুসলমানরা কি বাঙালি না? অনেকে জায়গায় তার সমালোচনা করছেন অনেক সমালোচক। এটা বলতে পারতো যে হিন্দু আর মুসলমানদের দল আলাদা, এই অর্থে হিন্দু মুসলমানের খেলা হচ্ছিল। তো ওখানে এক পর্যায়ে মারামারি লেগে যায় আর কি, মারপিটের একটা পর্যায়ে ওই শ্রীকান্ত বাবু মানে শরৎ বাবু, তাকে মুসলমান ছেলেরা আইসা পিটাইতে শুরু করে, কাঠের ছাতা দিয়া তার পিঠে বাড়ি দেয়, দুইটা বাড়ি দেয় এবং ছাতা ভাঙিয়া ফেলে বাড়ি দিয়া। তখন একটা ছেলে দৌড়ায় আয়সা এই 5-7 জন মুসলমান ছেলের মায়ের থেকে শ্রীকান্তকে বাঁচায় নিয়ে চলে যায়। যে আয়সা বাঁচায় নিয়ে যায় ওই হচ্ছে ইন্দ্র। ওই দিনই ইন্দ্রনাথের সাথে তার পরিচয় হয়। তো এখানে কথাটা আছে তাদের দল নতুন নতুন খেলোয়াড় আসছে, ওই জায়গা থেকে এটা কোট করা। যা হোক, তা এখন তাদের দলে নতুন নতুন খেলোয়াড় তো বলার দরকার নাই, নতুন খেলোয়াড় বললেই হয়। এটা অতিরিক্ত তোমার হচ্ছে এটাকে কি বলে, শব্দদ্বিত্ব। এরপরে আসিয়াছে, এটার মধ্যে তুমি এসেছে বললেই হয়, আর বাদ বাকি জায়গায় কোনো অসুবিধা নাই। খেলোয়াড় ববিন্দুর না ডবিন্দুর, খেলোয়াড় কি এরকম, খেলোয়াড়, এটা খেলোয়াড় না এটা খেলোয়াড়, এটা তো খেলোয়াড় না, খেলোয়াড় মানে তো ডবিন্দুরতে হয় না, ববিন্দুরতেই হয়। তাহলে খেলোয়াড় ঠিক আছে, এটা ভুল। নতুন নতুনটা তাদের দলে নতুন খেলোয়াড় আসিয়াছে, দ্যাটস অল। তাহলে সেখান থেকে যদি নাও তাহলে এখান থেকে আমরা ভুল দুটো পাই, এর বেশি না। চলিত রীতির বাক্যটিতে নতুন দলের, আচ্ছা তাহলে আসিয়াছে হবে এসেছে,
তাদের দলে ওকে। তারপরে আসো কোনটি শুদ্ধ? প্রতিযোগিতা, বিশিষ্টতা, রমণীয়তা, উৎকর্ষতা। উৎকর্ষতা তো ভুল, আগের ক্লাসেও দেখাইছি, এটা শুধু উৎকর্ষ হয়। আচ্ছা, রমণীয়তা হয় না, রমণীয় হয়। অতি সুন্দর চোখ জোড়ানো রমণীয় বলে। বিশিষ্টতা, এটা একদিক থেকে ঠিক, কিন্তু বৈশিষ্ট্য বলে যেহেতু হয়ে যায়, বৈশিষ্ট্য। প্রতিযোগিতা এটা ঠিক, বেশি ঠিক এটা। এখন দেখো একটু বুঝো, যদি বিশিষ্টতা কথার ব্যবহার আছে, একেবারে নাই এমন না। প্রতিযোগিতা কথাটা তোমাদের বানানের রুল থেকে আসছে, আবারও মনে করাই দিই। যখন আমরা বলি প্রতিযোগী তখন দীর্ঘ ইকার, কিন্তু তা প্রত্যয় দিলে যেটা হবে তখন হবে প্রতিযোগিতা। ঠিক, সহযোগী, সহযোগিতা সেম একইভাবে যাবে। তারপরে হচ্ছে তোমার মন্ত্রী, তারপরে ধরো পরিষদ বা সভা দিয়ে ধরো বড় করলাম, তখন হবে হচ্ছে মন্ত্রী সভা। তারপরে ধরো এখানে বললাম কৃতি, তারপরে দিলাম হচ্ছে ত, কিন্তু এখানে এসে হবে কৃতিত্ব। বানানের নিয়ম অনুযায়ী যদি শব্দটা দীর্ঘইকার দিয়ে গঠিত হয় এবং তারপরে যদি তুমি সমাস বা প্রত্যয়ের দ্বারা শব্দটাকে নতুন ভাবে রূপান্তর করো, বড় করো, তখন দীর্ঘইকারটা হ্রস্বইকারে রূপান্তর হয়। তোমাদের আমি এটা দেখাইছি আগে, তারপরে আবার মনে করাই দিচ্ছি। তবে 3 জায়গায় এই রুল প্রযোজ্য হবে না, 3 জায়গায় সিস্টেম অ্যাপ্লাই করা যাবে না। 3 জায়গায় কি? তবে মনে রাখবা, নারীত্ব, সতীত্ব আর কুমারিত্ব, এগুলোর মধ্যে এই রুল অ্যাপ্লাই হবে না। অর্থাৎ এই নারী কথা তার সাথে ত যুক্ত করছো, যা আছে তাই থাকবে। তারপরে সতী কথা তার সাথে ত যুক্ত করছো, যা আছে তাই থাকবে। তারপরে কুমারী কথা তার সাথে ত যুক্ত করছো, যা আছে তাই থাকবে। অর্থাৎ নারীত্ব, এই যে এখানে নারীর পরে ত, এখানে কৃতির পরে ত দিয়ে যেমন কৃতিত্বতে হ্রস্বইকার করে ফেলাইছি, কিন্তু এখানে হ্রস্বইকার হবে না, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব সেম থাকবে, এগুলো যা আছে তাই। কারণ কি? কারণ হচ্ছে সংস্কৃত বা তৎসম নারীবাচক শব্দে, ভালো মতো বুঝো, এটা বানানে আসতে পারে, তৎসম নারীবাচক শব্দে সর্বদা দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার হবে। এটা খুব ভাইটাল একটা রুল, মাথায় রাখবা, এটা দিয়ে পেজ দিয়ে দিবে, তখন বুঝবা। কোন বাক্যটি ভুল? পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান, ঘূর্ণায়মান, এটা হবে। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, আপনি সপরিবার আমন্ত্রিত, অন্যায়ের প্রতিফল অনিবার্য। আচ্ছা, খেয়াল করে দেখো, পৃথিবীর ভুল বাক্য খুঁজতে বলছে। অন্যায়ের প্রতিফল অনিবার্য, ঠিকই আছে। অনিবার্য মানে এটাকে কোনোদিন তুমি ঠেকাইতে পারবা না, আসবেই আসবে। আর দুর্নিবার্য মানে এটাকে তুমি কষ্ট করে ঠেকাইতে পারবা। অনিবার্য দুর্নিবার্যের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে অনিবার্য মানে হচ্ছে অনিবার্য, যেটাকে নিবারণ করা যায় না, নিবারণ করা যায় না, আসবেই। আর দুর্নিবার্য যেটা কষ্টে যা কি করা যায়, কষ্টে নিবারণ করা যায়, এটা হলো দুর্নিবার্য। এগুলো পার্থক্য। তাহলে অন্যায়ের প্রতিফল তুমি যদি বলো দুর্নিবার্য, এটাও ভুল হবে। এর মানে হচ্ছে তুমি অন্যায় করলেও বাঁচতে পারবা, কিন্তু কষ্ট হবে। কিন্তু আসলে কি কেউ অন্যায় করলে বাঁচতে পারে? পারে না। অন্যায়ের প্রতিফল অনিবার্য, এই কথাটা ভুল, সরি ঠিক। আপনি সপরিবার আমন্ত্রিত, এটাও ঠিক। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এটাও ঠিক। পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান, পৃথিবী ঘূর্ণায়মান হয়, এটা ভুল। ঘূর্ণীয়মান এখানে ঝামেলা, এটা হবে ঘূর্ণায়মান। বুঝছো এবার? এরপরে দেখো, দুটি পরস্পর বিরুদ্ধ কলহপ্রিয়া পক্ষের মধ্যে মধ্যস্থ করিতে হলে নিরপেক্ষ হওয়া শ্রেয়। বাপরে বাপ, কি ভেজাল! দেখো এখানে পরস্পর বিরুদ্ধ আবার দুটি, তাহলে এখানে দুটি বলার দরকার নাই, মনে হয় বুঝতে পারো নাই। পরস্পর মানে রেসিপ্রোকাল। ইংলিশে রেসিপ্রোকাল হইলে মনে রাখবা টু পার্ট মিন করে। যেটা ইংলিশের রেসিপ্রোকাল, এটাকে বাংলায় বলা হয় পরস্পর। বুঝতে পারছো? পারস্পরিক সর্বনাম নামে বাংলায় যেটা পারস্পরিক সর্বনাম, ইংলিশের কেবল রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দে লাভ ইচ আদার। আসো ইংলিশ একটু দেখি, সহজ হবে বুঝতে। দে লাভ ইচ আদার,
এখন তুমি ইচ আদার দিয়ে যখন বলো তখন কি বলো? তারা পরস্পরকে, মানে দুইজন, তারা মানে এখানে টু পার্ট, তারা পরস্পরকে কি করে? ভালোবাসে। অনেকে এরকম বলে যে তারা পরস্পরকে ভালোবাসে, অত ভেজালের দরকার নেই। এখানে তারা বলছে, আবার দুইবার কেন বলবো পরস্পর? তারা পরস্পরকে ভালোবাসে। তাহলে ইচ আদার ইটস এ রেসিপ্রোকাল প্রোনাউন। এখন দুটি বলার পরে অলরেডি তুমি দুই বলে ফেলছো, আবার পরস্পর, তাহলে এটা দরকার নেই, ইটস ডাবল। পরস্পর বললে দুটি বলার দরকার হয় না। এরপরে পরস্পর বিরুদ্ধ, এখানে বিরুদ্ধ বানানটার মধ্যে দীর্ঘকার দিয়ে আছে, এটা রস্যকার দিতে হবে। এরপরে কলহ প্রিয়া, ওরে সর্বনাশ, প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, আমাদের ছেলেবেলাকার গান। তো প্রিয়া মানে হচ্ছে প্রেমিকা, গার্লফ্রেন্ড। যদিও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটা প্রেমিকা অর্থে ব্যবহার করার কোনো সুযোগ নাই, এটা ওয়েস্টার্ন আমাদের মধ্যে ঢুকাইছে উল্টা জিনিস, এটা খুব খারাপ জিনিস এসব। বন্ধু, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, একটু ভালো কথা বুঝে রাখো, তোমরা জেনারেশনের ছেলেপেলে মূল্যবোধ নিয়ে ধারণা থাকা জরুরি আছে। বয়ফ্রেন্ড শব্দের শাব্দিক অর্থ ছেলে বন্ধু। তো যে বন্ধু সে তো প্রেমিক না, আর যে প্রেমিক সে বন্ধু হইতে পারে, কিন্তু বন্ধু প্রেমিক না। বন্ধু আর প্রেমিকের সঙ্গে আলাদা, তাই না? তো এই জন্য প্রেমিককে বয়ফ্রেন্ড বলা বা প্রেমিকাকে গার্লফ্রেন্ড বলা এটা ভুল, এটা বন্ধুত্বের অপমান, বন্ধুত্বের জায়গাটাকে ছোট করে ফেলা। ওয়েস্টার্নরা প্রেমিক প্রেমিকার মধ্যে যে ধরনের রিলেশন প্র্যাকটিস করা হয়, তারা বন্ধুদের মধ্যে এই রকমের রিলেশন প্র্যাকটিস করে। তাদের মধ্যে ওই রকমের প্রেমিক প্রেমিকার ইমোশন তৈরি না হইলেও তারা ওই রিলেশন প্র্যাকটিস করে, এবং ওই জায়গা থেকে তারা ওই মানে ইমোশনের জায়গাকে বাদ দিয়ে জাস্ট প্রেমিকার প্রতিশব্দ হিসেবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দ চালু করছে, আর আমরা সেটাকে পিক করছি। বাংলা এটা হয় না কোনোদিনও। আমাদের দেশে বয়ফ্রেন্ড অর্থে প্রেমিক বোঝা, গার্লফ্রেন্ড অর্থে প্রেমিকা বোঝা, এটা ভুল। এটা আমাদের বাঙালি যে মূল্যবোধ আছে, ধর্মীয় দিক থেকে দেখলে তো একদম ডিরেক্ট, মানে মানে তোমার কাঁচা হারাম। আর আমি যদি সামাজিক বা আমাদের রাষ্ট্রীয় বা হচ্ছে তোমার আমাদের কালচার থেকে যদি দেখি, তাহলে আমাদের সাংঘর্ষিক মারাত্মকভাবে আমাদের সংস্কৃতির সাথে দুইটা ভিন্ন জিনিস। বন্ধু, প্রেমিক বা বান্ধবী, প্রেমিকা, এগুলো ভিন্ন জিনিস, একই জিনিস না। মাথায় রাখবে এগুলো, হ্যাঁ? আমাদের মূল্যবোধগুলোকে হারাইতে দিও না। যা হোক, যেখানে ছিলাম আমরা, তো প্রিয়া মানে মূলত হচ্ছে প্রেমিকা, সহজ কথায় যদি বলি। তাহলে এখানে হবে কলহপ্রিয়। কলহপ্রিয় মানে যারা ঝগড়া পছন্দ করে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া যে কলহপ্রিয় আবার হয় নাকি? বিশ্বাস করো, কলহপ্রিয় হয়। কিছু মানুষ আছে ঝগড়া না করলে ওর ভালো লাগবে না, ঠিক আছে? মানে সবসময় একটা লেগে যাওয়ার মেন্টালিটি নিয়ে কাজ করে, এদেরকে বলা হয় কলহপ্রিয়। এরকম মেন্টালিটির মহিলা যারা, তাদেরকে ইংলিশে বলা হয় জ্যানথিপি। এই জ্যানথিপি কথার আবার একটা হিস্ট্রি আছে। তোমরা সক্রেটিসের নাম শুনেছো না? এই ভদ্রলোকের একটা বউ ছিল, এই বউয়ের নাম ছিল জ্যানথিপি। এটা নাম ছিল গ্রিক দার্শনিক সক্রেটিসের বউয়ের নাম। ওনার দুইটা বউ, এক বউয়ের নাম ছিল জ্যানথিপি। পৃথিবীর সব জ্ঞানী মানুষের একাধিক বউ থাকে, বুঝছো? কিছু ব্যতিক্রম বাদে, হ্যাঁ, জ্ঞানী মানুষের একাধিক বউ থাকে, কিছু ব্যতিক্রম বাদে, এটা মাথায় রাখবা। ওকে, তো এই সক্রেটিসের একটা বউয়ের নাম ছিল জ্যানথিপি। এই জ্যানথিপি খুব ঝগড়াটে ছিল। একদিন সক্রেটিসকে সে অনেক গালাগাল দিচ্ছে ইচ্ছা মতো, তো সক্রেটিস কিছু বলতেছে না। তো মেয়েরা সাধারণত কাউন্টার পার্ট যদি অ্যান্সার না দেয়, রিপ্লাই না দেয়, মেয়েরা আরো খেপে যে আমাকে মনে ইগনোর করতেছে। তো অনেক গালাগাল দেওয়ার পরে তো সক্রেটিস ঘরের, আমরা যে গ্রামে ঘরের পিঁড়ি বলি না দরজার সামনে, ওরকম ওই জায়গায় সক্রেটিস বসে রয়েছে। অনেকক্ষণ গালাগাল দেওয়ার পরে সক্রেটিস কিছুই বলে না। সে এক বালতি পানি নিয়ে এসে তার মাথায় দিছে ঢাইলা। দিলে সক্রেটিস ভিজে গেছে, ভাবছে এবার রাগাই দিলাম, সে এবার অ্যান্সার দিবে, এবার ঝগড়া জমবে। তো পানি ঢালার পরে সক্রেটিস হাসতে হাসতে বলতেছে, আমি বুঝতে পারছিলাম আকাশ সাথে গর্জন করছে, এখনই বৃষ্টি নামবে। এই তো নামলো। বুঝছো কথাটা? আমি বুঝতেই পারছিলাম অনেকক্ষণ ধরে বজ্রপাত হচ্ছে, আকাশে গর্জন হচ্ছে, বৃষ্টি নামবে। অর্থাৎ বউ যে চিৎকার চেঁচামেচি করলো, এটারে বললো গর্জন, আর পানিতে ভিজাইলো, এটারে বলা হলো বৃষ্টি। আকাশ গর্জন করছে, এখনই বৃষ্টি নামবে, বুঝতে পারছিলাম। এই সক্রেটিসের স্ত্রী জ্যানথিপি, তার নাম থেকে পরবর্তীতে এটা ঢুকে গেছে ডিকশনারিতে ভাষার দিক থেকে। যেমন মীর জাফর বললে আমরা এখন ডিরেক্ট গালি বুঝি, অথচ মীর জাফর আলী খান ইরান থেকে আসা এক ভদ্রলোকের নাম। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে এখন মীর বংশের কোনো ছেলের নাম আর জাফর নাই। খেয়াল করে দেখো, মীর বংশ কিন্তু কোনো ছেলের নাম জাফর হয় না। মীর জাফর যেমন একটা গালিতে রূপান্তর হয়েছে, ঠিক জ্যানথিপি ঢুকে পড়ছে ওইভাবে। রাগান্বিত, কলহপ্রিয়,
নারী হিসেবে। নারী পুরুষ উভয়ের মধ্যে কলহপ্রিয় আছে যারা ঝগড়া পছন্দ করে। তো প্রিয়া হবে না প্রিয় হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মধ্যস্থ, ঠিক আছে, কিন্তু মধ্যস্থতা হবে। মধ্যস্থ মানে মাঝখানে অবস্থান করে এরকম, হ্যাঁ, ধরো দুইটার মাঝখানে অবস্থান করে, মধ্যস্থ মানে মাঝখানে অবস্থিত। আর এখানে এটা এই অর্থে আসে না, এটা আসছে তোমার মিউচুয়াল করা অর্থে। তো মিউচুয়াল করা মানে কি মধ্যস্থতা। আর করিতেটা হবে করতে, নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই, নিরপেক্ষ হবে, শ্রেয় হওয়ার কোনো সুযোগ নাই, শ্রেয় হবে। ওকার এখান থেকে তুলে দিতে হবে। তাহলে কয়টা পাইছো? 1 2 3 4 5 6 7। ইউ গট 7 মিস্টেকস। তাহলে আমরা এখান থেকে কি নিব? 7টা ভুল। বুঝতেছো কথা? ভুলে গেলে চলবে না, হ্যাঁ? ওকে। নিচের কোনটি সর্বাংশে শুদ্ধ বাক্য? সর্বাংশে মানে বুঝতেছো টোটালি শুদ্ধ। এটা দিয়ে আবার একটা প্যাচ দিছে আর কি, হ্যাঁ। সর্বাংশ যদি না বুঝো তাহলে এটা তুমি মনে করতে পারো আল্লাহ কি জানি কি কইছে, মানে তোমাকে ঠিক বাক্যটা খুঁজতে বলছে। সর্বাংশে মানে সর্ব অংশে, সব দিক থেকে ঠিক। তো তুমি যখন ঠিক বাক্য খোঁজো, তুমি তো সব দিক থেকে ঠিকই তো খুঁজো, অল্প ঠিক এটা কি তুমি নাও? আচ্ছা, আমার মতো অভাগার কে আছে এমন দুরাবস্থায় সে কখনো পড়েনি, তুমি নির্দোষী নও, কাপড় পরে বাইরে যাও। এখন খেয়াল করে দেখো, কাপড় পরে বাইরে যাও, পরে মানে পরিধান করা, এটা এই পরে। তুমি নির্দোষী নও, এটা হবে তুমি নির্দোষ নও। এরপরে এমন দুরাবস্থা, এটা হবে দুরবস্থা। বুঝতেই পারো খুব কমন ভুল, এটাতে কোনো সুযোগ নাই ভুল করার। আমার মতো অভাগা আর কে আছে, আমার মতো অভাগা আর কে আছে, এটা হচ্ছে সর্বাংশ শুদ্ধ বাক্য। এখানে কোনো ঝামেলা নেই, কারণ বাকি তিনটার মধ্যে কোনো না কোনো লেভেলের ভুল আছে। ওকে, দেয়ার আর সাম মিস্টেকস। এরপরে দেখো কোন বাক্যটি শুদ্ধ? সকল বালকেরা খেলা করছে, সকল বালক মাঠে খেলা করছে, সকল বালকগুলো মাঠে খেলা করছে, সকল বালক বৃন্দ মাঠে খেলা করছে। সর্বনাশ, এখানে সকলের পরে বৃন্দ, দুই রকমের ভুল। এক এক হলো তোমার বাহুল্য, এটা হচ্ছে একটা ভুল। সকলের পরে বৃন্দ নিয়েছে, দুইটা বহুবচন একসাথে, বাহুল্য, এটা একটা ভুল এই বাক্যে। আরেকটা ভুল হলো এই বৃন্দটা বালকের সাথে যুক্ত করছে, যেটা এখানে হওয়ার কথা না। তাহলে এই মানিলুকের বহুবচন যেটা, এই জাতীয় একটা ভুল আবার এখানে আছে। মানিলুকের বহুবচন, মানিলুকের বহুবচন কয়টা? 4টা। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। এই মানিলুকের বহুবচন ভুল জায়গায় প্রয়োগ করে ফেলছে, বালক বৃন্দ করে ফেলছে, এটা ভুল। সকল বালকগুলো, এখানে আবার সকল আবার গুলো, এটা শুধু বাহুল্যজনিত ভুল। আর সকল বালকেরা খেলা করছে, সকল বালক মাঠে খেলা করছে। এখন দেখো এই দুইটার মধ্যে ভেজাল তৈরি হয়েছে। সকল বালকেরা খেলা করছে, এখানে দেখো সকল, এখানে আবার এরা, তাহলে এরা আর সকল, তাহলে এটাও ভুল। তাহলে আমরা এই দুইটার কন্ট্রাডিকশনও সলভ করে ফেলাইলাম। বাকি থাকলো সকল বালক মাঠে খেলা করছে, সো এই বাক্যটা ঠিক, সকল বালক মাঠে খেলা করছে, এটা ওকে, এখানে আর কোনো ঝামেলা নাই। তারপরে আসো গৌরচণ্ডালী দোষে দুষ্ট শব্দ, শবপোড়া, কাজল কালো, মারামারি, রুমঝুম। দেখো রুমঝুম, মারামারি, কাজল কালো, শবপোড়া, তোমার যে সে গুরুচণ্ডালী দোষ খুঁজতে বলছে। তাহলে গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ। এই সাধু চলিত ভাষার মিশ্রণ কোথায় হয়েছে? শবপোড়ার মধ্যে হয়েছে। এই শবপোড়াটা গুরুচণ্ডালী দোষে দুষ্ট। এখন এটার সলভ কি? এটার সলভ হচ্ছে, ভালো মতো দেখো, আমি দেখাচ্ছি। হয় তুমি বলবা শবদাহ, না হয় তুমি বলবা মরা পোড়া। যদি শবদাহ বলো পোড়াটাই সাধু, কোনো সমস্যা নাই। যদি তুমি মরা পোড়া বলো তাহলে পোড়াটাই চলিত, এতেও কোনো সমস্যা নাই। হয় মরা পোড়া, না হয় শবদাহ। এখন তোমার আবার মাথায় প্রশ্ন আসছে, ভাইয়া মরা বানান তো আপনি ভুল লিখছেন। না, মরা বানান আমি ঠিকই লিখছি, তুমি ভুল করতেছ। এই মরা মানে হচ্ছে মৃতদেহ, আর এই মরা মানে হচ্ছে মরে যাওয়া। তাহলে এখন মরা পোড়া মানে হচ্ছে মৃতদেহ পোড়ানো, সো এটা ডবিন্দুর, এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো দুই মরার মধ্যে পার্থক্য আলাদা। আরো যদি ক্লিয়ার করে দেই, এই যেটা মরা এটা একটা নাউন, আর এই মরা যেটা, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এটা ভার্বও হতে পারে। যেমন
সে মরা, মানে সে মারা গেছে, এই অবস্থায় বোঝাচ্ছি। আর সে মরে গেছে বা এমন সুখের মরা কে মরতে পারে, ওই জায়গায় এটা হবে ভার্ব হিসাবে ইউজ করতে পারো আর কি। তাহলে কোন মরার কি অর্থ কি বুঝছো না বুঝো নাই? আমি এটাকে একটু ক্লিয়ার করে লিখে দিই। এটা ড বিন্দু র, তোমরা ড শূন্য র বলো, শূন্য না বলে বিন্দু বলা উত্তম। তাহলে আমি গুরুচরণের দোষ বুঝতে পারলাম, সর্বপরা ভুল কেন ভুল, আর বাদ বাকি জিনিস ঠিকই আছে। কাজলের নে কালো, কাজল কালো। হ্যাঁ, রুমঝুম এটা হচ্ছে তোমার শব্দদ্বিত্বর উদাহরণ। অনুকার দ্বিত্ব কাছাকাছি লেভেলের যদি তোমার থাকে চেহারাগুলো। আর মারামারি এটা বেতিয়ার বহুব্রী সমাসের উদাহরণ। এরপরে আসো, কোন বাক্যটি শুদ্ধ? ছেলেগণ ফুটবল খেলছে, আমার ঘুম পাচ্ছে, সে ভালো গান গেতে পারে, তোমার উপর আমার আত্মবিশ্বাস আছে। তোমার উপর আমার আত্মবিশ্বাস কি করে থাকে? আমারই যদি বিশ্বাস হয় সেটা তোমার উপর কেমনে থাকে? তাহলে তোমার উপর আমার বিশ্বাস আছে এটা বলতে পারো। আত্মবিশ্বাস হয় নিজের উপর। আত্মবিশ্বাস মানে হচ্ছে কনফিডেন্স, তাই না? নিজের উপরে হয়, সেলফ। তাহলে তোমার উপর হওয়ার পরে আত্মবিশ্বাস হয় না, তোমার উপর আমার বিশ্বাস আছে, এটা হতে পারে। আচ্ছা, ছেলেগণ ফুটবল খেলছে, এটা তো ভুল। ছেলেগণ হয় না, ছেলের পরে রা হয়। গণ বৃন্দ মণ্ডলী বর্গ, এটা মানে লোকের বহুবচন, এটা ভুল। আচ্ছা, সে ভালো গান গেতে পারে, এই গেতে পারে কথাটার কোনো ব্যবহার নাই। আমার ঘুম পাচ্ছে, এটা ঠিক আছে। বুঝতে পারছো কথাটা? সে ভালো গান গাইতে পারে, এটার ব্যবহার আছে। সে ভালো গান গাইতে পারে। এখন ঠিক আছে, তুমি হয়তো এখানে একটা লজিক আনবা যে ভাইয়া, আগে আমরা বলতাম হচ্ছে তুমি যা চাহিবে, পরে আমরা বলছি তুমি যা চাইবে, আর এখন আমাদের আলটা ভাষার মধ্যে আসতেছে তুমি যা চাবে তাই তুমি পাবে। ঠিক আছে, আমি তোমার সাথে একমত। কিন্তু গাহিতে থেকে গাইতে, এটা এই পর্যন্ত আয়সা এখনো থামছে, গেতে পর্যন্ত যায় নাই। হ্যাঁ, তুমি এটা বলতে পারো, এই গেথে যদি এরকম করে দিয়ে চন্দ্রবিন্দু দাও তাহলে হবে গেথে দেওয়া, গ্রন্থিত করে ফেলা, আটকায় ফেলা। তো ওই জায়গা থেকে গেলে এটা কেউ ঠিক উত্তর নেওয়ার কোনো চান্স নাই। সো আমার ঘুম পাচ্ছে, এটা বেটার অপশন। সেই আলোকে যদি অ্যান্সার পিক করতে চাও, ঘুম পাচ্ছে এটা ভালো। বুঝাতে পারলাম? এখন তোমরা হয়তো মনে মনে ভাবতেছো যে ভাই, এই যে এত রুলস বলতেছেন, এত জায়গা থেকে আনতেছেন, এমন ভাবে ব্যাখ্যা দিতেছেন, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমরা কি পারবো? এটা একটা কমন কনসার্ন স্টুডেন্টদেরকে, আমরা পারবো কিনা এটা মানে ভয় পেয়ে যায়। দেখো, তোমাকে বোঝানোর জন্য আমি অনেক কিছু অ্যাপ্লাই করতেছি, এটার ভিতর দিয়ে তুমি অনেক কিছু শিখে যাচ্ছ, এটা সত্য। তুমিও পারবা। তুমি কিভাবে পারবা আমি তোমাকে বলি। প্রথমত, প্রয়োগ অপপ্রয়োগ পড়তে গেলে যেসব জিনিসের ব্যবহার লাগতেছে দেখতেছো, সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবা, মানে বেসিক ধরে পড়বা। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে যেটা হয়, আমি দেখছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেও, যে এটাতে তোমার হচ্ছে কমন সেন্সের জোর অনেক বেশি। তুমি দেখলে ধরে ফেলবে এখানে সমস্যা আছে, ম্যাক্সিমাম জায়গায় এটা হবে। আর একটা বাক্যের ভিতরে যখন ভুল খুঁজে বের করতে বলা হয়, ওই জায়গায় দেখলে ধরার পাশাপাশি তোমার গ্রামাটিক্যাল নলেজ ওই জায়গায় ইমপ্লিমেন্ট করে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আমাদের যে বইটা তোমাদের হাতে থাকবে ইনশাল্লাহ, ওই বইতে আমরা যে প্র্যাকটিসগুলো দিছি, তারপরে ভুলের যে ধরনগুলো আমরা দেখাইছি, সেগুলো নিয়ে যদি একটু সময় দিয়ে পড়ো এবং প্র্যাকটিসগুলোর সাথে মিলায়ে পড়ো, আমার ধারণা ওই চ্যাপ্টার কয়েকবার রিডিং করলে তুমি এই জায়গাটা ভালো দক্ষতা অর্জন করবা। এরপরে মাস্টার কোশ্চেন ব্যাংকে প্রচুর প্রশ্ন আছে, প্রিপারেশন বুকে প্রচুর প্রশ্ন আছে। এই দুয়ে মিলে আমরা বিশ্বাস করি তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ইনশাল্লাহ। এখন দেখো, নিম্নের কোন প্রয়োগটি সঠিক নয়? আচ্ছা, সঠিক নয় ঠিক নয় নিয়ে গল্প আছে, যেটা বলছিলাম। মা আমার প্রিয় মানুষ, বাবা আদর্শ, বাড়ি ফেরার পথ সব সময় সুন্দর, তাই না? কাজ নেই, ফলশ্রুতিতে বাড়ি চলে এলাম, শ্রেণীকক্ষ আমাদের প্রিয় জায়গা। এই যে কি একটা প্রশ্ন করছে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, বুঝতেই পারো একটু নির্দয় হবে। শ্রেণীকক্ষ আমাদের প্রিয় জায়গা, এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। এখন তুমি প্রশ্ন করবো তাহলে ভাই শ্রেণী বানান দীর্ঘইকার ছিল, এখন তো আর নাই দীর্ঘইকার, এখন হ্রস্বইকার দিয়ে ফেলছে। এটা কোন নিয়ম থেকে দিছে? এটা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, বলছে যে সকল তৎসম শব্দে, মনে রাখো যে শব্দটা হচ্ছে তৎসম, বানান লেখার সময় মনে করো এখানে হ্রস্ব স্বর দিলেও হবে, মানে হ্রস্ব ই এবং হ্রস্ব উ দিলেও হবে, আবার দীর্ঘস্বর দিলেও হবে। অর্থাৎ দীর্ঘ ই দিলেও ঠিক আছে, দীর্ঘ উ দিলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই যদি এমন হয়। বলছে যে সকল শব্দে দুইটাই হচ্ছে তুমি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। দুটোই যদি দেওয়া যায়, সেক্ষেত্রে পরিষ্কার বাংলা একাডেমির নিয়মে বলা আছে হ্রস্ব স্বর প্রেফার পাবে, হ্রস্ব স্বর প্রেফার পাবে।
রস্বস্বরের প্রাধান্য আছে, রস্বস্বরের প্রাধান্য আছে। কথা কি, রস্বস্বরের কি আছে? প্রাধান্য আছে। এটা ভুলে গেলে চলবে না। আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই দিব যে কিভাবে রস্বস্বরের প্রাধান্য। যেমন ধরো এই শ্রেণী বানানটা, তারপরে আরো কিছু উদাহরণ আমি দিচ্ছি নিচে, হ্যাঁ। এই যে পদবী, পদবী দীর্ঘইকার, পদবী হ্রস্বইকার। তারপরে তোমার হচ্ছে শ্রেণী দীর্ঘইকার, শ্রেণী হ্রস্বইকার। তারপরে ধরো হচ্ছে খঞ্জনী দীর্ঘইকার, খঞ্জনী হ্রস্বইকার। ডিরেক্ট বলছে প্রেফার পাবে, তাহলে কোনটা পাবে? এখান থেকে পদবী, এখান থেকে শ্রেণী, এখান থেকে খঞ্জনী। তাহলে শ্রেণী কক্ষ আমাদের প্রিয় জায়গা, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, এখানে ভেজাল ধরার কোনো সুযোগ নাই, নিলাম এটা। আচ্ছা, তোমাকে সঠিক না ভুল খুঁজতে বলছে। মা আমার প্রিয় মানুষ, বাবা আদর্শ, এটাও ঠিক। মা আমার প্রিয় মানুষ, কমা বাবা আদর্শ, ঠিকই আছে। এক বলতে যে সময় লাগে এখানে থামতে হবে। বাড়ি ফেরার পথ সবসময় সুন্দর, তাই না? ইংরেজি ট্যাগ কোশ্চেন, রাইট? হ্যাঁ, ইংরেজি ট্যাগ কোশ্চেন। দ্য রোড, দ্য ওয়ে, দ্য ওয়ে রিটার্নিং হোম ইজ অলওয়েজ বিউটিফুল, ইজন্ট ইট? দ্য ওয়ে ফর রিটার্নিং হোম ইজ অলওয়েজ বিউটিফুল, যদি এমন হয় ইংরেজি বাক্যটা। তারপর যদি তুমি ট্যাগ করো ইজন্ট ইট, তাই না? তো সেক্ষেত্রে এটাও তো ঠিক, কোনো ঝামেলা নাই, কাজ নেই। ফলশ্রুতিতে বাড়ি চলে এলাম, এটা বড় ধরনের ভুল। এই ভুল ধরতে হইলে অনেক পেছনে যে বুঝতে হবে ফলশ্রুতি, এখানে ফলশ্রুতি না হয়ে হবে ফলে বাড়ি চলে এলাম, কাজ নেই। ফলে বা তাই, তাই হইতে পারে বা ফলে হইতে পারে। তো ফলেও তুমি যদি লেখো কোনো অসুবিধা নাই, তাইও লিখতে পারো। এখন কথা হচ্ছে ফলশ্রুতিটা ভুল কেন, ওয়াই? দেখো, এই হচ্ছে ফল আর এই হচ্ছে শ্রবণ। এই শ্রবণ মানে হচ্ছে গিয়ে ধরো শ্রুতি। এখন ফলশ্রুতির সাথে শুনতে পারার একটা ব্যাপার আছে। এর মানে হচ্ছে যেটা ফলশ্রুতি সেটাই হচ্ছে মূলত আরেকটা কথা দিয়ে উল্টাইতে পারলে সেটা হচ্ছে শ্রুতিফল। তো এই ফলশ্রুতি বলো আর শ্রুতিফল বলো, এটা মঙ্গল কাব্যের বিষয়। এটা মঙ্গল কাব্যের বিষয়। মঙ্গল কাব্যের 5টা পার্ট থাকে। দেখো কই থেকে নিয়ে কোন জায়গায় ভেজাল লাগাইছি, আমরা এটা ভুল নিজেরাও করি। মঙ্গল কাব্যের শুরুতে থাকে হচ্ছে বন্দনা, তারপরে থাকে কবির আত্মপরিচয়, উনি কে, কোথায় তার জন্ম, কোথায় থেকে আসছেন, এসব থাকে। তারপরে থাকে হচ্ছে দেবখণ্ড, আর তারপরে থাকে হচ্ছে মর্তখণ্ড, আর শেষে থাকে হচ্ছে শ্রুতিফল। তোমাদেরকে আমার যদ্দূর মনে পড়ে আমি মঙ্গল কাব্য পড়ানোর সময় জিনিসগুলো বলছি। এখন মঙ্গল কাব্য, ফর এক্সাম্পল ধরো আমি নিলাম হচ্ছে অন্নদা মঙ্গল, ভারতচন্দ্র রায়ের দেবী অন্নদার প্রশংসা। মঙ্গল কাব্যের ডেফিনেশনে যদি যাও, যে কাব্য শুনলে, শুনাইলে, পড়লে, হ্যাঁ, বা লিখলে মঙ্গল বা কল্যাণ লাভ হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য, যেটার সাথে কল্যাণ জড়িত। আচ্ছা, অনেক রকমের মঙ্গল কাব্য আছে। হিন্দু মতে যেটা মনসার প্রশংসা করে লেখা সেটা মনসা মঙ্গল, যেটা অন্নদার প্রশংসা করে লেখা সেটা অন্নদা মঙ্গল, যেটা দুর্গার প্রশংসা করে লেখা সেটা দুর্গা মঙ্গল, যেটা হচ্ছে চণ্ডীর প্রশংসা করে লেখা সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল, যদিও চণ্ডীর রূপ একাধিক। তো এখন এই অন্নদা মঙ্গল কাব্য ধরো, এখন ভারতচন্দ্র রায় এটার লেখার এই কাব্যের কবি আর কি, ভারতচন্দ্র রায় গুণাকর। তো সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে এই 5টা পার্ট কমন। শুরুতে বন্দনা করা হয়, বন্দনা মানে প্রশংসা। মঙ্গল কাব্যের কবিগণ তারা প্রত্যেকেই হিন্দু, মঙ্গল কাব্য প্রত্যেকটাই হিন্দু ধর্ম সম্পর্কিত। তো শুরুর দিকে তারা বড় বড় মহাপুরুষ যারা আছে সকল ধর্মের, তাদের প্রশংসা করেন, এটা নাম হচ্ছে বন্দনা। এরপরে আত্মপরিচয়, কবি কে, কোথায় তার জন্ম, কেন তিনি কবিতা লিখতেছেন, এসব তিনি লিখেন। কবিতার ছন্দে ছন্দে তিনি বলবেন সব, এভাবেই বলা হয়। তার পরিচয় তিনি তুলে ধরেন দ্বিতীয় খণ্ডে। এবং মঙ্গল কাব্যের একটা কমন বৈশিষ্ট্য, প্রায় সব কবিগণ বলছেন তারা মঙ্গল কাব্যটা লিখেছেন স্বপ্নে দেবীর আদেশ পাওয়ার পর, অর্থাৎ দেবী তাকে স্বপ্নে বলেছেন লেখার জন্য। সব কবি এটাই উল্লেখ করছে, সত্য মিথ্যা তারা ভালো জানে, স্বপ্নাদিষ্ট হয়ে তারা লিখছে এমনটা বলছে প্রত্যেকে। এই হলো 2টা। তাহলে এই 2টা মূল কবিতার অংশ না। এবার মূল কবিতার অংশ হচ্ছে এটা, দেবখণ্ড আর মর্তখণ্ড। দেবখণ্ড কি, মর্তখণ্ড কি?
মঙ্গল কাব্যের যতগুলো চরিত্র থাকে, মঙ্গল কাব্যের যতগুলো কি থাকে, চরিত্র থাকে, এই চরিত্রগুলো দুইটা পোর্শন, একটা হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে মর্ত বা পৃথিবী। অর্থাৎ এখানে দেখানো হয় ক্যারেক্টারগুলো সবগুলো স্বর্গে ছিল, ওখান থেকে কোনো না কোনো ভুলে তারা মর্তে বা পৃথিবীতে প্রেরিত হয়েছে, সেখান থেকে তারা তাদের ভুলটা শুধরানোর পরে আবার স্বর্গে চলে গেছে। এটা হচ্ছে একটা কমন জিনিস। অন্নদামঙ্গলেও এই কাহিনী আছে, চণ্ডীমঙ্গলেও আছে, চণ্ডীর কাহিনীও মনে তোমাদের আমি শুনাইছি। অন্নদামঙ্গলেও তোমার যে ভারতচন্দ্র রায়গুণাকরের একটা বিখ্যাত উক্তি আছে এখানে, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেখানে দেবী অন্নদা মানুষের বেশ ধরে, মানুষের রূপ ধরে নদী পার হচ্ছিল। একজন খেয়া পারাপারের পাটুনি, তার নাম ঈশ্বরী পাটুনি, সে পুরুষ, আবার ঈশ্বরী বলতে নারী মনে করো না, উনি পার করে দেন। তো পার করে অনেক কথাবার্তা আছে, পার করে দিলে উনি ওনার ব্যবহারে মুগ্ধ হয়ে দেবী অন্নদার মনে হয়েছে তাকে সাহায্য করবে। তো এক পর্যায়ে ওই নামার সময় বিশেষ করে নৌকা থেকে যখন নামে, তো খেয়া নৌকা পার হলে দেখবো অনেক সময় নৌকাটা পুরোপুরি শুকনায় গিয়ে লাগে না, লাগে হচ্ছে কিছুটা কাদার মধ্যে, ওখানে কাদাতে পাড়া দিয়ে নামতে হয়। তো ঈশ্বরী পাটুনি মহিলা মানুষকে সাহায্য করার জন্য নিজের পানি সেচ বা সেউতিটা কাদার মধ্যে রেখে বলছে, আপনি কাদায় পাড়া দিন না, নৌকা থেকে সেউতিতে পা দিবেন, ওখান থেকে নেমে যাবেন হচ্ছে মাটিতে। সেউতি হচ্ছে পানি সেচবার যন্ত্র কাঠের। তো দেবী ওই সেউতিতে পা দেওয়ার পরে সেউতি স্বর্ণ হয়ে গেছে। দেবী তার কারিশমা প্রকাশ করছে আর কি। সরি, গলাটা ডিস্টার্ব হচ্ছে আজকে। তো দেবী যখন কারিশমা প্রকাশ করছে, সেহেতু যখন স্বর্ণ হয়ে গেছে, তখন ঈশ্বরী পাটুনি বুঝতে পারছে যে এটা সাধারণ মানুষ না। তখন পরিচয় জানতে চাওয়ার পর উনি বলছে যে আমি হচ্ছে দেবী অন্নদা, আমার কাছে তুমি কি চাও বলো। অলরেডি কিন্তু কাঠের সেহেতু স্বর্ণ বানায় দিছে, এখন বলছে বর কি চাও বলো। তো সে নিজের জন্য কিছু না চায় প্রণাম করে হাত জোর করে বলছে, আমার সন্তান যেন ভালো থাকে। প্রণমিয়া পাটুনি কহে জোর হাতে, প্রণমিয়া মানে প্রণাম করার পরে পাটুনি কহে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, এটা চাইছে। তখন দেবী বলছে তথাস্থ করিয়া বলিয়া দেবী দিল বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান, ঠিক আছে, তোমার সন্তান ভালো থাকবে, তার জন্য বর দিয়ে গেছে। অর্থাৎ ঈশ্বরী পাটুনি এখানে আবহমান কালের বা বাঙালি সমাজের যে পিতৃত্ব, সন্তানের প্রতি যে বাবার ভালোবাসা, সেটার প্রতীক আর কি। তো ওখানে দেখানো হয় এই ক্যারেক্টারগুলোর স্বর্গের অবস্থা, তারপরে মর্তের অবস্থা। তো নর্মালি যেটা হয়, স্বর্গে ভুল করলে মর্তে পাঠায়, মর্তে এসে প্রায়শ্চিত্ত করে আবার স্বর্গে ফিরে যায়, ফিরে গেলে কাব্য শেষ হয়। এই মূল ঘটনাটাই হচ্ছে দেবখণ্ড আর মর্তখণ্ড। এরপরে এই জায়গায় হচ্ছে তুমি যতক্ষণ ধরে কাব্য শুনলা, তুমি যে কাব্য পড়লা, এতে করে লাভ কি হয়েছে, যে শ্রুতি ফল তুমি যে শুনেছ, তার ফলাফলটা কি, অর্থাৎ কি পুণ্য লাভ করছে এখানে শ্রোতা, সেটা নিচে বর্ণনা করা হয়। এই হচ্ছে 5টা পার্ট মিলে মঙ্গল কাব্য। এখন তুমি বলো শ্রুতিফল কথার অর্থ কি দাঁড়াইছে? শ্রুতিফল কথার অর্থ দাঁড়াইছে শুনবার ফলাফল, শুনবার রেজাল্ট। এখন এখানে তাহলে অর্থ কি দাঁড়াইছে এবার বলো, তোমরা বলো, আমি বলবো না। কাজ নেই, ফলশ্রুতিতে বাড়ি চলে এলাম, এটা কি হলো ছাতার মাথা। এখানে ফলশ্রুতি কেমনে আসে এই জায়গায়? ফলশ্রুতি মানে হচ্ছে শুনবার ফল, শ্রুতি মানে শ্রবণ করা, তাহলে তার সাথে এর কোনো সম্পর্কই নেই। তুমি এটা বলতে পারো কাজ নেই তাই বাড়ি চলে এলাম, কাজ নেই ফলে বাড়ি চলে এলাম। সে ভালো পড়াশোনা করেছে, ফলে ভালো রেজাল্ট করছে। কেউ যদি বলে সে ভালো পড়াশোনা করেছে, ফলশ্রুতিতে তার রেজাল্ট ভালো হয়েছে, ইটস এ মিস্টেক, এটা বলা যাবে না। তাহলে কাজ নেই, ফলে বাড়ি চলে এলাম, এটাই ঠিক ছিল, এখানে ভুল আছে। তাহলে কি ভুল বুঝছো? এরপরে আসো, কোনটি অপপ্রয়োগ নয়? দারিদ্রতা, উপযোগিতা, ভৌগোলিক স্বাধীনতার তোর, ঠিক আছে। তো শুধু একটা ভুল দেখতেছি, যেটা দেখি তো, অপপ্রয়োগ নয়। আচ্ছা আচ্ছা, অপপ্রয়োগ নয় মানে শুদ্ধ প্রয়োগ, তাই তো? কোনটা শুদ্ধ প্রয়োগ? দারিদ্রতা ঠিক আছে, দরিদ্র, দারিদ্রতা ঠিক। উপযোগিতা, আচ্ছা না না সরি, দারিদ্রতা তো ভুল, এটা তো দারিদ্র হবে, আই এম সো সরি। হ্যাঁ, এটা হবে দারিদ্র, আর ত যুক্ত করলে হবে দরিদ্রতা। এরপরে দেখো অপপ্রয়োগ ভৌগোলিক, এটা ভুল, এটা ভুল, কারণ এটা হবে ভৌগোলিক, জিওগ্রাফিক্যাল, তাই না? আমাদের অবস্থানের উপর ভিত্তি করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের কোন অংশে, তো সেই জায়গায় কথাটা নট ভৌগোলিক, ইটস ভৌগোলিক। তাহলে এটা ভৌগোলিক, এটাও আমরা প্রবলেম পাইলাম। স্বাধীনতাত্তর,
হ্যাঁ, স্বাধীনতাত্তর কথাটার ব্যবহার আছে, বাট বানানটা এরকম না। এটা স্বাধীনতা উত্তর, কথাটা হচ্ছে ওইরকম মূলত। কথা বুঝছো? মূলত এটা স্বাধীনতা উত্তর। এই কথাটা স্বাধীনতা উত্তর বলতে আসলে কি বুঝায়? মরণোত্তর, স্বাধীনতাত্তর, এটার দ্বারা বুঝায় কি? মানে স্বাধীনতার পরবর্তী সময় আমরা বলি স্বাধীনতোত্তর বাংলাদেশ, ওইভাবে বলা হয় আর কি, এইভাবে না কথাটা। এরপরে তাহলে উপযোগিতা, এইটা উপপ্রয়োগ না, এটা ঠিক, কারণ এই হলো উপযোগী আর শেষে হলো তা। তাহলে যদি এখানে দীর্ঘই থাকে, তা যদি যুক্ত হয়, সিস্টেম বলছে আমি এটাকে করব উপযোগিতা, সো এটা অপপ্রয়োগ না। বাদ বাকিগুলোতে কম বেশি সবকটাতে প্রবলেম আছে। দেশ বিভাগের অব্যবহিত পর পরিত্যক্ত বাড়িটি দখল করেছিল কলকাতার ঘিঞ্জি এলাকায় মাথা গুঁজে দুর্বিষহ জীবনযাপন করা উদান্ত কয়েকজন মানুষ। বাক্যটিতে ভুলের সংখ্যা, এটা নেওয়া হয়েছে আমি একটি তুলসী গাছের কাহিনী, ওই গল্প থেকে। একটি তুলসী গাছের কাহিনী তোমাদের বইতে আছে, দয়া করে এটা একটু পড়ে ফেলবা। এটা হচ্ছে প্রথম উপদেশ, সৈয়দ ওয়ালিউল্লাহর 1947 সালের যে দেশ বিভাগ আছে, 1947-এর ভারত পাকিস্তান যে ভাগ হইল, ওই সময়ের কাহিনী এটা। হ্যাঁ, জাস্ট এক সেকেন্ডে, এক মিনিট একটু ধরাই দিই। পাকিস্তান হিন্দুস্তান হয়েছে, তো পাকিস্তানের হিন্দুদেরকে পিডাইয়া তোমার হচ্ছে হিন্দুস্তানে পাঠানো হয়েছে, আর হিন্দুস্তানের মুসলমানদেরকে পিডাইয়া পাকিস্তান পাঠাইছে। এটা একটা দাঙ্গা হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছে তখন। তো কলকাতার কিছু মুসলমান, যেহেতু কলকাতা হিন্দুস্তানের অংশ হয়ে গেছে, তারা মাইর খাইয়া ঢাকায় আসছে। এটা পূর্ব পাকিস্তান হয়েছে এই কারণে। তো আসার পরে আয়সা একটা হিন্দু বাড়ি খালি পায় এবং তাদেরকে দখল করে। বুঝতে পারছো? ওই বাড়িটা তারা দখল করে, করার পরে ওই বাড়িতে হিন্দুর বাড়ি তারা বুঝতে পারছে পরে। বাড়ির বড় একটা বাড়ি, ভেতরে উঠান আছে, গিয়ে দেখে কোনার মধ্যে এক জায়গায় একটা তুলসী গাছ। তখন বুঝে গেছে তুলসী গাছের গ্যারাপ টেরাপ দেখে যে বাড়িটা হিন্দুর বাড়ি, কারণ হিন্দুরা তুলসী গাছ রাখে, তুলসীর অনেক ধর্মীয় কাজ আছে তাদের। তখন এদের মধ্যে দখল করছে কিন্তু মুসলমান ছেলেরা, ওদের মধ্যে দল হয় দুইটা। এক দল বলছে এটা তুলে ফালাই দিতে হবে, হিন্দুর লক্ষণ এখানে রাখা যাবে না, কারণ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলতেছে দেশে। আর আরেক দল বলতেছে না, থাকুক না, সর্দি কাশিতে এটার তো রস কাজে লাগে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়, শেষ দেখা যায় পুলিশ এসে বাড়ি নিয়ে যায়। স্বাভাবিক, পূর্ব পাকিস্তান সরকার এবার রিকুইজিশন করে ফেলে। তো এই গল্পের মর্মার্থ হচ্ছে যে মানুষে মানুষে মারামারি করলে এটার প্রভাবটা প্রকৃতির উপরেও পড়ে। এটা হচ্ছে তোমার মূল বক্তব্য। তো দেশ বিভাগের পর অব্যবহিত পর তারপরে পরিত্যক্ত বাড়িটি দখল করেছিল কলকাতার ঘিঞ্জি এলাকায় মাথা গুঁজে দুর্বিষহ জীবনযাপন করা উদান্ত কয়েকজন মানুষ। এখন যদি ভুল খুঁজে, দেশ বিভাগ হয় না, দেশ ভাগ হয়। অব্যবহিত ভুল, অব্যবহিত হবে, আকার হবে না। পরিত্যক্ত, এটা আকার হবে না, শুধু জফলা হবে। বাড়িটি দখল করেছিল কলকাতার ঘিঞ্জি বানান ভুল, এলাকার মাথা গুঁজে বানান ভুল, দুর্বিষহ বানান ভুল, উদান্ত বানান ভুল। তাহলে 1 2 3 4 5 6 7। এখন দেখো, দেশ ভাগ অব্যবহিত পর পরিত্যক্ত বাড়িটি দখল করেছিল কলকাতার ঘিঞ্জি এলাকায় মাথা গুঁজে দুর্বিষহ। আচ্ছা, দুর্বিষহতে ডাবল ভুল, দুর্বিষহতে ডাবল ভুল। এটা রস্যকার দীর্ঘকার, এইখানে একটা মানে ভেজাল, এই সহতে আরেকটা ভেজাল। তাহলে আমরা এখানে ভুল পাইলাম হচ্ছে ডাবল। গুজেতে একটা ভুল, জীবনযাপন করা উদান্ত, এটা হবে উদ্বাস্তু, উদান্ত হবে না। কয়েকজন মানুষের, ঠিক আছে। তাহলে এখানে ভুল হলো সব মিলে 8টা। ওকে, কলকাতার দেশ বিভাগের ওকে। কোন প্রয়োগটি শুদ্ধ? দীর্ঘাঙ্গী পুরুষ, রাধুনী বামুন, সহোদরা ভাই, শ্বশ্রু মহাশয়। একটু খেয়াল করো কোন প্রয়োগটি শুদ্ধ। এখন দীর্ঘাঙ্গী পুরুষ হয় কিনা নাকি দীর্ঘাঙ্গ হয়, এটা একটু ভাবতে হবে। ওকে, এখন দেখো, দীর্ঘাঙ্গী, রাধুনী, সহোদরা, শ্বশ্রু মহাশয়। এখন দেখো, শুদ্ধ বলছে, তাহলে দীর্ঘাঙ্গী পুরুষ, দীর্ঘাঙ্গী হওয়ার কারণে এটা ভুল। সহোদরা ভাই, সহোদরা ভাই তো হয় না, সহোদর ভাই হয়, তাই না? সহজ কথায় যদি বলি, একই মায়ের সন্তান যারা, তারা হচ্ছে সহোদর, তাহলে সহোদরা ভাই হয় না। তারপরে হচ্ছে তোমার রাধুনী বামুন, এটা প্রয়োগ ভুল।
তাহলে শ্বশ্র মহাশয়, শ্বশ্র শব্দের তো শ্বশুর, এই শ্বশ্র মানে শ্বশুর, তাহলে শ্বশুর মহাশয়, বাস। আর যদি তুমি এটা এরকম করে দাও, বুঝতে পারছো, মানে বড় করে লিখি তাহলে সহজে বুঝবা। এই দেখো, তারপরে এখানে রফলা। এখন এটা কি করছে, এটা নিচের দিকে নিয়ে আসছে, এটা হলো শ্বশুর। শ্বশুর। আর এই বানানটাই যদি এরকম হয়, আমি অন্য কালিতে লিখি, মজা পাবা, অনেস্টলি স্পিকিং। এখন এটা ধরো এরকম রস্যকার, এটা তো দীর্ঘকার, এটা রস্যকার, তখন বুঝবা এটা হচ্ছে গোফ। গোফ আছে না ছেলেদের, এটা মনে রাখবা কেমনে, গোফ পোলাপান দেখবা এমনি করে না, সিনেমায় দেখুন অনেক নায়কের গোফ, অক্ষয় কুমারের গোফ আছে এরকম কিছু ছবিতে। তো এই যে এরকম করে পাকায় না উপরের দিকে, তো যদি উপরের দিকে পাকায় নাই তখন বুঝবা এটা হচ্ছে গোফ। আর নিচের দিকে নামাইলে শ্বশুর। শ্বশুরের সামনে তো আমরা একটু শ্রদ্ধা মতোই করি, দাঁড়াই নাকি শ্বশুরের সামনে যা কি ব্যাপার, কি বাবা, এরকম করি না, কিছুটা অবনত মস্তকে, অবনত মানে একটু বিনয়ের সাথে তাকাই আর কি, সেই জায়গাতে রিলেট করবা। রাধুনী বামুন হয় না, রাধুনী বামুন এটা ভুল প্রয়োগ, এটার একটা ভেজালও আছে, তোমাদের মমতাদি গল্পে দেখবে বলা আছে, না বললে বুঝবা না। ওখানে বলা আছে এরকম যে বামুনদি, বামুনদি বলে ডাকছিল মমতাদিকে, তখন মমতাদি বলছে যে আমাকে বামুনদি বলো না খোকা, শুধু দিদি বলো। দিদি বললে তোমার মা রাগ করবেন, বলছে না রাগ করবেন না। এখন মমতাদিকে বামুনদি বললে মমতাদির প্রবলেম কি, তার ইজ্জতে কেন লাগলো, এই বামুনদি কথাটা মমতাদি কেন নিতে পারলো না। বামুনদি কথাটা আসছে ব্রাহ্মণ বাড়ির দিদি থেকে, ব্রাহ্মণ দিদি কথা সংকেত রূপ বামুনদি, ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ, দিদি থেকে দিদি। ব্রাহ্মণ দিদি মানে হচ্ছে সহজ কথা, তখনকার সময় ব্রাহ্মণরা অনেকগুলো বিয়ে করতো, বুঝছো। তারপর তারা মরে গেলে তাদের বউগুলোকে চিতায় পুরাই দিত, তখন বলা হইতো যে এটা হচ্ছে সহমরণ, ওটাই হচ্ছে সতীদাহ। এটাকে লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের অনুরোধে 1856 সালে বন্ধ করে দিয়েছিলেন, সরি 1829 সালে সতীদাহ বন্ধ করছিলেন। তো পরে ব্রাহ্মণরা আবার ফতোয়া দিছে তাহলে তাদের বউকে বিয়ে দেওয়া যাবে না, ব্রাহ্মণ যাদেরকে স্পর্শ করেছে তাদের বউকে যেন অন্যরা স্পর্শ না করে। তো 65 বছরের ব্রাহ্মণ 13 বছরের মেয়েরে বিয়ে করছে, 4 বছর পরে বা 5 বছর পরে মেয়ের বয়স হয়েছে 16 আর ব্রাহ্মণের বয়স হয়েছে 70, সে মরে গেছে। এখন এই মেয়ে তো সমাজে থাকলে তার তো বিয়ে হইতে হবে, এটাই তো সলিউশন। তো সে কেমনে স্পর্শ করলো আমার মাথায় এটা আসে না ওই বয়সে, ঠিক না। তো এখন খেয়াল করো, বুঝো ব্যাপারটা কত হৃদয় ভিতরে ঘটনা ছিল সোসাইটিতে। তখন যখন ব্রাহ্মণরা যখন সতীদাহ শুরু করলো, এটা আসছে হচ্ছে তোমার কৌলিন্য প্রথা থেকে, লক্ষণ সেনের বাবা বল্লাল সেনের আমল থেকে এটা শুরু হয়েছে, প্রায় 1160-80 ওই সময়টা বল্লাল সেন শাসন করছে। তখন থেকে কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথার অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে এটা একটা। তো তখন ব্রাহ্মণরা এই কাহিনীটা যখন হইতো আর কি, তাদের স্ত্রীগণ যখন সহমরণে পাঠাইতো, খুব নিষ্ঠুর, তো জীবন্ত অবস্থায় পুরাই ফেলতো। ব্রাহ্মণ মারা গেলে অনেকগুলো বউ থাকতো তাদের, বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মণরা বহু বিবাহ করতো এবং তাদেরকে পোড়ানো হইতো। এখন এখানে প্যাচ যেটা সেটা হচ্ছে ব্রাহ্মণরা তাদের ওই রকম স্ত্রীদের গর্ভে সন্তানের জন্ম দিত যেসব স্ত্রীগণ ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিয়ে করে নিয়ে আসছে, আর যারা ব্রাহ্মণ ফ্যামিলির না, একটু নিচু জাতের কিন্তু তাকে নিয়ে আসছে, তার গর্ভে সন্তানের জন্ম যেন না হয় তারা সেই ব্যবস্থা রাখতো। মানে হচ্ছে ধরো একজন ব্রাহ্মণের 6টা বউ, 2টা ব্রাহ্মণ পরিবার থেকে বিয়ে করা, আর 4টা ধরো নিচু জাতের। কোনো বাড়িতে পূজা করতে গেছে, ওই বাড়ির কোনো মেয়েকে ভালো লাগছে, ওই মেয়ের বাবাকে বলছে যে তোর মেয়েটা আমাকে সেবা দাসী করে দিয়ে দে, আমি তুই সজ্ঞ পাবি। এরকম একটা বিষয় তখন ছিল সমাজে, এই যে সেবা দাসী, তাদেরকে সেবা দাসী বলতো, এবং এরা পরিপূর্ণ স্ত্রী ছিল না, 100% স্ত্রীর অধিকার তারা পাইতো না, বুঝতে পারছো। তো এই মেয়েগুলো সাধারণত ব্রাহ্মণের বাড়ির রান্না বান্না এই কাজগুলোতে নিয়োজিত থাকতো, ব্রাহ্মণের ঘরদোরগুলো দেখে রাখতো, অর্থাৎ ব্রাহ্মণের বাড়িতে রান্না করতো, সহজ কথা। বড় বাড়ি হইতো তাদের, নর্মালি ব্রাহ্মণরা সমাজে অনেক ধনী থাকতো। ওই মেয়েগুলোকে বলা হইতো ব্রাহ্মণের বাড়ির দিদি বা ব্রাহ্মণের বাড়ির কন্যাগণ, ব্রাহ্মণের বাড়িতে থাকে, পুরোপুরি স্ত্রীর মর্যাদা পায় না। তো এই ব্রাহ্মণের বাড়ির দিদি যারা ব্রাহ্মণের বাড়িতে রান্না করে এদেরকে তখন বলা হতো বামুনদি। তাহলে বামুনদি কথাটা কিন্তু সম্মানের না, এটা একটা কিন্তু অসম্মানের। এখন ওই ছোট বাচ্চা সে তো এটাই মনে করছে রান্না করলেই তারা বামুনদি বলা যায়, আর মমতাদির যখন সে বামুনদি বলছে মমতাদি মাইন্ড করছে, সেন্টি খাইছে। কারণ স্বাভাবিক, সোসাইটিতে বামুনদি কারা এতক্ষণ তো বুঝছো,
তো ওই বামুনদের সাথে মমতা দিকে সে গুলাই ফেলছে, যার কারণে বলছে আমাকে ওই যে তার মুখ কালো হয়ে গেছে, আমাকে বামুনদি বলবে না, আমাকে শুধু দিদি বলবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো রাধুনী বামুন প্রয়োগটাই ঠিক নেই, এই জন্য এটা ভুল। এখন এই যে এতক্ষণ তোমরা শুনাইলাম, তারপরে রাজা রামমোহন রায়ের অনেক চেষ্টায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন। তোমাদের জিকেতে কাজে লাগবে এটা। তা এখন যখন সতীদাহ বন্ধ হয়ে গেছে, জীবন্ত স্ত্রীদেরকে আর পোড়ানো যাচ্ছে না। আর ব্রাহ্মণরা আগে মরতো, মরার পরে বউকে সহ নিয়ে চিতায় উড়াইতো, পুড়াইতো, আমি মরছি মরছি তুইও মর। তো পরে যখন সরকারি আইন হইল, গোপনে পোড়াইতো কিছু, আর ব্রাহ্মণরা আবার নতুন করে আইন ফতোয়া দিয়ে দিল যে না, বিধবাদের বিয়ে হবে না। ওই যে সে স্পর্শ করছে আর জন্য কেউ না করে। এখন বিধবাদের মধ্যে অনেকে ছিল যুবতী, তাহলে সমাজে অনাচার ছড়ায় পড়ছে, সমাধান কি তাদেরকে বিয়ে দিতে হবে, কিন্তু তারা তো বিয়ে দিতে নিষেধ করতেছে। তো বিধবা বিবাহ চালু করতে হবে, এনে হাও সরকারের ভাবে আইন করে। ওই চেষ্টা করে বিদ্যাসাগর সেটা করেছিলেন 1856 সালে। কথা বুঝছো? এটা হলো বিধবা বিবাহ চালু, আর এলো সতীদাহ প্রথার নিরোধ, এগুলো মাথায় রাখো। তো তখনকার সময় এগুলো খুব নিষ্ঠুর কিছু সিস্টেম ছিল হিন্দু সমাজে, যেগুলো এখন আর নাই। এখন খুব এই জিনিসগুলো মানে অনেক আধুনিক হয়েছে, সবাই সবাই সব বুঝতে শিখছে, মানুষ উদার হয়েছে, আইন শক্তিশালী হয়েছে, সো এখন আর এগুলো খুঁজে পাওয়া যায় না। তুমি লালনের মনের মানুষ ছবিতেও তুমি যদি দেখো, লালনের জীবনে নিয়ে যে ছবিটা মনের মানুষ, ওখানে দেখবা লালন তার দলবল নিয়ে একটা মেয়েকে চিতার জ্বলন্ত চিতায় উঠাই দিচ্ছিল, ওখান থেকে সে বাঁচায় নিয়ে আসছে। দেখো ওখানেও আছে এই কাহিনীগুলো, বুঝছো? এখন তাহলে আমরা কেন ভুল, কিভাবে ভুল, সব দেখাই দিলাম তোমাদের। তারপরে আসো, ছেলেটির উদ্ধতপূর্ণ আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী হওয়ায় তাকে অবিলম্বে বহিষ্কার নির্দেশ দেওয়া হলো। তাহলে উদ্ধতপূর্ণ ভুল, অধ্যতপূর্ণ হবে, আচরণ বানান ভুল, মূর্ধন্য হবে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী হয়, শৃঙ্খলার পরিপন্থী হয়, আবার বিধি আসে কই থেকে, পরিপন্থী বানান, অবিলম্বে হবে, অবিলম্বে হবে, বহিষ্কার বানান ভুল। তারপরে একটু খেয়াল করো, বহিষ্কার বানানটার একটু একটু ব্যাখ্যা আছে এখানে, দরকার হবে, এটা বুঝো। নত্য এবং সত্য বিধানের যে সিস্টেম, সেটা অনুযায়ী এই অধ্বনির পরে মনে রাখো দন্ত স আসে, আর ই ধ্বনি অথবা উ ধ্বনির পরে মনে রাখবা মূর্ধন্য স আসে। তাহলে পুরস্কার দন্ত স, ঠিক তিরস্কার এখানেও কি দন্ত স, নমস্কার এখানেও কি দন্ত স, ব্যাস পুর তির নম ও আসছে দন্ত স। কিন্তু যদি কথাটা হয় বহিষ্কার, বহিষ্কার, খুব ভালো করে বুঝবা, বহি এই যে রস্যই চলে আসছে, তখন হবে মূর্ধন্য স। যদি হয় পরিষ্কার, মূর্ধন্য স। যদি হয় চতুষ্পদ, মূর্ধন্য স। যদি হয় চতুষ্কোণ, মূর্ধন্য স। ক্লিয়ার? এগুলো কমন ভুল, তোমার চোখের সামনে পড়বে কিন্তু ধরতে পারবে না। পরস্পর বানানটার মধ্যে আমরা কি দিছি, পরস্পর দন্ত স দিছি। কেন পরস্পরের দন্ত স দিছি বুঝছো? কারণ অ আসতেছে। আচ্ছা, এখন এখানে আমরা ভুল পেলাম করে, আবার খেয়াল করো, 1 2 3 4 5 6 ছেলেটির উদ্ধতপূর্ণ আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির, আচ্ছা, পূর্ণ আচরণ পরিপন্থী হওয়ায় তাকে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। ছেলেটির ঠিক আছে, উদ্ধতপূর্ণ তো কারেক্ট করলাম, আচরণ মূর্ধন্য, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি শৃঙ্খলার পরিপন্থী হয়, পরিপন্থী করলাম, তাকে অবিলম্বে হবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। বহিষ্কারের নির্দেশ না, বহিষ্কার করা হলো, বহিষ্কার করা হলো, বহিষ্কার নির্দেশ না। বহিষ্কারের নির্দেশ হবে কেন? বহিষ্কার করে দিব আমি ডিরেক্ট। সো এখানে সব মিলে ভুল হচ্ছে 7টা। বিনয়ভূষণের তনয় সুকেশিনী নন্দিতা উড়োজাহাজের আবিষ্কারকের নাম পরিষ্কার রূপে বলিতে না পারায় পুরস্কারটি হারালো। সর্বনাশ, বলতে বলতে এই নিয়ম কাজে লেগে গেল। এই যে এখানে মাত্র বলে দিয়ে গেলাম না, অর পরে দন্তস্ব হয়, এর পরে ওর পরে মূর্ধন্য স হয়। এটা থেকে দেখো এই কোশ্চেনটা আসছে কত সালে? এই কোশ্চেনটা আসছে হচ্ছে 10-11 সালে। দেখো, আর আগের প্রশ্নটা ছিল কত সালে? 11-12 সেশনের। বিনয় ভূষণের তনয় সুকেশিনী, ভূষণ বানানে মূর্ধন্য, তনয় সুকেশিনী হবে না, তনয়া হবে, তনয়া। তনয় কথাটা ভুল, তনয়া হয়। দেখো সুকেশিনী নন্দিতা, তো নন্দিতার ব্যাপারে বলা হয়েছে না,
তো নন্দিতা যদি হয় মেয়ে তাহলে তনয় হয় কিভাবে? তনয়া হবে। এখানে সমার্থক শব্দটা মারপেস আছে। সমার্থক শব্দের একটা বড় ধরনের খেল আছে এখানে, একটু দেখো, কাজে লাগবে। সমার্থক শব্দ তোমরা তো মনে করো খালি এগুলা চোখ বন্ধ করে মুখস্থ করলেই হয় না, চোখ বন্ধ করে না, একটু খোলা রেখে মুখস্থ করা যায়। মনে রেখো এই হলো গিয়া ছেলে আর এই হলো মেয়ে, কাছাকাছি শব্দ দেওয়া হয় দেখবা। এই হলো ধরো নন্দন ছেলে, আর যদি নন্দিনী হয় মেয়ে। এখানে কিন্তু নন্দিনী কথাটা নাই, নন্দিতা আসছে মেয়ে অর্থে। নন্দিনী মেয়েদের নামও হয়, মেয়ে শব্দ সমার্থক শব্দ নন্দিনী হয়। দেখো ভেজালটা দেখো, নন্দন বললে ছেলে বুঝবা, নন্দিনী বললে মেয়ে বুঝবা। নন্দনন্দন চন্দ চন্দন গন্ধ চর্চিত অঙ্গ, কিন্তু পুরাণে বলা হয়েছে নন্দনন্দন চন্দ চন্দন গন্ধ চর্চিত অঙ্গ। নন্দের নন্দন অর্থাৎ কৃষ্ণ, চন্দ চন্দন গন্ধ চর্চিত অঙ্গ, তার অঙ্গ চন্দনের গন্ধ চর্চিত বা গন্ধ মাখানো, তাহলে নন্দন মানে ছেলে। আচ্ছা, এরপরে আবার দেখো এই তনয় শব্দের অর্থ ছেলে, আবার তনয়া মানে হচ্ছে মেয়ে, ভালো করে দেখবা। আবার এই দুলাল শব্দের অর্থ ছেলে, দুলালি মানে হচ্ছে মেয়ে। আবার এই আত্মজ কথার অর্থ হচ্ছে ছেলে, আত্মজা যদি হয় আত্মজা তখন হবে মেয়ে। আবার এই সুত শব্দের অর্থ হচ্ছে ছেলে, সুতা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। এই সুতা আগে দীর্ঘকার দিয়ে রস্যকার দিয়ে পেঁচ লাগাই দিও না, ওটা কাপড়ের সুতা, ঠিক আছে? সুতো মানে ছেলে আর সুতো মানে সুতা মানে হচ্ছে মেয়ে। তাহলে তুমি যদি 1 2 3 4 5 জানো, তাহলে তুমি 10 জানো। নন্দন, তনয়, দুলাল, আত্মজ, সুতো, আর যদি সামনে পরে লিখে দিব না। এখন দেখো এখানে তনয় বলছে আর এখানে বলছে সুকেশিনী নন্দিতা, তাহলে সুকেশিনী তো মেয়েদের বিশেষণ, বোঝাই যাচ্ছে। তাহলে তনয়টা ভুল আসছে, নন্দিতা আরো ক্লিয়ার হয়েছে এটা মেয়ে, তাহলে তনয় ভুল। তাহলে বিনয় ভূষণ একটা ভুল, তনয় একটা ভুল, নন্দিতার যেহেতু নারী ভুল ধরছি না, বুঝাইছি তোমারে। এরপরে হচ্ছে উড়োজাহাজের আবিষ্কারকের নাম, আবিষ্কার এখানে দন্ত স দিয়ে লেখা, এটা মূর্ধন্য স হবে, কারণ আবি ই আসছে। পরিষ্কার এটাও মূর্ধন্য স হবে, পরি ই আসছে। এরপরে রূপে বানান ভুল, এটা দীর্ঘকার দিয়ে রাখছে, এটা হচ্ছে রস্যকার হবে, পরিষ্কার রূপে। এই যে রূপ, রস্যু নাকি রূপ? আচ্ছা, তাহার রূপে আমি পাগল হয়েছি, না এটা তো রূপ, এটাই হয় পরিষ্কার রূপে। আচ্ছা দাঁড়াও, তাহলে পরিষ্কারটা একটা ভুল। এরপরে বলতে না পারায় পুরস্কারটি আবার পুরস্কারের মূর্ধন্য স দিয়ে রাখছে, এটাও ভুল। তাহলে 1 2 3 4 5 6 7, বিনয় ভূষণ একটা, 1 2, তারপরে উড়োজাহাজ 3 4 5 6 7, হ্যাঁ 7টা ভুল। তারপরে আসো, শিক্ষা হচ্ছে সেই বস্তু যাহা লোকে নিতান্ত অনিচ্ছা সত্য গলদকরণ করতে বাধ্য হয়, অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে। আচ্ছা, এটা সাহিত্যে খেলা থেকে আসছে, তোমরা চাইলে সাহিত্যে খেলা এই প্রবন্ধটা একদম পড়ে ফেলতে পারো, ওখান থেকে এই টাইপের আরো ঝামেলা তোমার আসতে পারে। হ্যাঁ, গুগল করে প্রয়োজনে পড়ে নাও, প্রমোদ চৌধুরীর লেখা সাহিত্যে খেলা। আচ্ছা আসো সে বিষয়টা নিয়ে একটু কথা বলি এখানে। শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্য, অনিচ্ছা সত্য বানান বল, গলদকরণ হবে, একটা ইয়ে আছে এখানে, ওই মূল টেক্সটে একটা বিসর্গ আছে। বাদ্য বানান মানে তো এখানে বাদ্যযন্ত্র, বাধ্য হবে। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় বানান ভুল, সানন্দে বানান ভুল। আচ্ছা, এখন বলছে চলিত রীতিতে যদি এটাকে রূপান্তর করতে হয় তাহলে ভুল কয়টা হয়? এখানে আমরা পাইছি 1 2 3 4 5 6। আচ্ছা, এখন দেখো প্রথম কথা হচ্ছে তুমি এই জাতীয় যতগুলো বাক্য পাবা প্রত্যেকটা বাক্যকে ঘুরে তোমাকে কি করতে হবে? চলিত রীতিতে রূপান্তর করে ফেলতে হবে। আচ্ছা, এখন চলিত রীতিতে নিয়ে গেলাম, ধরো শিক্ষা হচ্ছে সেই বস্তু, বস্তু বানান ঠিক আছে, যাহা লোকে নিতান্ত, যাহা একটা ভুল, নিতান্ত অনিচ্ছা সত্য একটা ভুল 2টা, গলদকরণ 3টা, বাধ্য 4টা, সানন্দ 5টা, স্বেচ্ছায় 6টা। ইয়েস, আরেকটা ভুল আছে এখানে, স্বেচ্ছায় নয় সানন্দে পান করে। দেখো কত বড় ভেজাল হয়ে দিছে, এখানে সেমিকোলন হবে, দিয়ে রাখছে কমা, কারণ সেমিকোলন মনে রাখবা, দুটা পূর্ণ বাক্যের মাঝখানে তুমি সেমিকোলন দিতে পারো। সানন্দে পান করে এটা পূর্ণ বাক্যের মতো হয়, ওই পাশেটা পূর্ণ বাক্যের মতো হয়, মাঝখানে কমা হবে না, মাঝখানে হবে সেমিকোলন। সো ভুল হচ্ছে 7টা। বিপদাপন্ন লোককে সহযোগিতা করা সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত। তো বিপদাপন্ন লোককে সহযোগিতা বানান ভুল, তারপরে সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত,
নিজ ধর্ম, এটা তো স্বধর্ম এখানে ঠিকই আছে, এই শব্দের অর্থ নিজ। এরপরে সহযোগিতা বানান ঠিক করতে হবে, সকল মানুষ। এখন তো খেয়াল করো, বিপদকে আপন্ন বিপদাপন্ন, কথাটা কি বিপদাপন্ন হয় নাকি বিপদপন্ন হয়, এটা তো একটা কথা। এখন খেয়াল করে দেখো, এখানে স্বধর্ম, আমরা আগের মতো যদি দেখি, এই শব্দের অর্থ হচ্ছে নিজ, আর এই শব্দের অর্থ হচ্ছে সাথে। তাহলে যে লোক বিপদে পড়ছে তাকে সাহায্য করা সব মানুষের নিজের ধর্ম হওয়া উচিত। আচ্ছা, বিপদকে আপন্ন বিপদাপন্ন, বিপদাপন্ন বানান ঠিক আছে, ভুল নাই। বিপদাপন্ন লোককে সহযোগিতা, এই বানানটা ভুল। সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত, এটাও তো আমার কাছে ভুল, আমি দুইটার বেশি পাই না। বাক্যটিতে ভুল আছে কয়টা? বিপদাপন্ন ঠিক, বিপদাপন্ন লোককে সহযোগিতা এটা ভুল, করা সকল মানুষের, করা সকল মানুষের বা সবার বা সব মানুষের, আচ্ছা করা সবার বা সকল মানুষের, এটা একটা ভুল নেওয়া যেতে পারে, দ্যাটস অল। আর এটা ভুল না, সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত, এখান থেকে যদি নাও তাহলে এটা তো ভুল পাওয়া যাচ্ছে না। বিপদাপন্ন লোককে সহযোগিতা করা সকল মানুষের স্বধর্ম হওয়া উচিত, এই যে ইয়েস, ইটস এ মিস্টেক, ইটস এ মিস্টেক। সকল মানুষের স্বধর্ম বলাটা বাহুল্য দোষ, শুধু ধর্ম বললেই হয়, ইয়েস। তাহলে বিপদাপন্ন লোককে সহযোগিতা করা সব মানুষের ধর্ম হওয়া উচিত, মানে প্রত্যেকের বৈশিষ্ট্য হওয়া উচিত, সেক্ষেত্রে ভুল এখানে there are 3 mistakes not 4, 3টা ভুল। তারপরে খেয়াল করো, রাত্রি নিশীথে যাহারা টকশোর অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন, আলোচনার ধরন দেখে মনে হয় পৃথিবীর যাবতীয় বিদ্যাসমূহই তাদের আয়ত্তাধীন রহিয়াছে। তুলিতলিতের বাক্য যদি করো, রাত্রি নিশীথে, নিশি বানান ভুল, এরপরে যাহারা বানান ভুল, যারা হবে, টকশো বানান ভুল, স হবে না, শো হবে, একটা মাঝখানে হাইফেন আছে, ডাবল ভুল। এরপরে অনুষ্ঠান বানান ভুল, নিয়ে বানান ভুল, নিয়ে হবে, নিয়ে থাকেন, আলোচনার ধরন দেখে, ধরন বানান ঠিক আছে, আবার ভুল করো না, ধরন ইয়ে দিয়ে হয়, দন্তন্য দিয়ে হয়। আলোচনার ধরন দেখে মনে হয় পৃথিবীর যাবতীয় বিদ্যাসমূহ, যাবতীয় পরে বিদ্যাসমূহ বাহুল্য দোষ, তাদের আয়ত্তাধীন আরেকটা ভুল, আয়ত্তে অথবা অধীনে রহিয়াছে একটা ভুল। এটা একটু ব্যাখ্যা করে দেই। হয় তুমি বলবা হচ্ছে আয়ত্ত, না হয় বলবা হচ্ছে অধীন, দুটোই হবে না, একটা হবে। আচ্ছা, কটা পাইছি আমরা? 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল করো, এখানে ভুল হচ্ছে এই জায়গার মধ্যে একটা ভেজাল আছে, মাথায় রাখবা। এক তো টক শ লেখা, আর একটা হাইফেন, তাহলে এখানে দুইটা ভুল, ডাবল ভুল। সো देयर আর 9 মিস্টেকস, বুঝছো? আয়ত্ত বলে অধীন বলার দরকার নাই, সে আমার আয়ত্ত আছে এটা ঠিক, অথবা সে আমার অধীনে আছে এটা ঠিক, দুইটা একসাথে যাবে না কখনো। টিকা ভাষ্য না থাকলে কোন রচনা ভালো করিয়া বোঝা যায় নাই। আচ্ছা, টিকা ভাষ্য বানান ভুল, দুই রকমের ভুল, ডাবল ভুল। ভাষ্য বানান হবে মূর্ধন্য ষ দিয়ে, মাঝখানে থাকবে হাইফেন, আর তোমার হচ্ছে এই টিকা না, ওই টিকা, দীর্ঘইকারের টিকা, তাহলে 1 2 দুইটা ভুল, ডাবল ভুল এখানে। আচ্ছা, তারপরে আসো, না থাকলে কোন রচনা ভালো করিয়া, ভালো করে বোঝা যায় নাই হবে না, বোঝা যায় না হবে। টিকা ভাষ্য মানে কি? টিকা ভাষ্য মানে হচ্ছে কোন লেখা তুমি লিখছো, ওই লেখার মধ্যে যেসব কঠিন কঠিন শব্দ তুমি ইউজ করছো, কোন টার্ম ধরো দিছো, এই টার্ম মানুষ পড়লে তার মাথার উপর দিয়ে চলে যাবে, সে ধরতে পারবে না, এমন হয় না অনেক সময়? তখন কি করতে হয়, ওই প্রশ্নের নিচে, তো মানে ওই লেখার নিচে তুমি যা যা লিখছো সেটাকে রিলেট করে কি করতে হবে, সেখানে রিলেট করে তোমাকে কিছু ব্যাখ্যা দিয়ে দিতে হবে, এই হচ্ছে কথা। আমি কি বুঝাইতে পারছি? সেটাকে রিলেট করে তোমাকে কিছু কিছু ব্যাখ্যা দিয়ে দিতে হয়, এটার নাম টিকা ভাষ্য। তাহলে আমরা এখানে যদি খুঁজি তাহলে কয়টা পাই দেখো, তাহলে যায় নাই এটা হবে না, এটা একটা, তারপরে কোরিয়া একটা, দুইটা, তারপরে তোমার টিকা একটা, ভাষ্য একটা, চারটা, হাইফেন একটা, পাঁচটা। তাহলে সব মিলে এখানে আমরা ভুল পেলাম হলো পাঁচটা, এই যে টিকা ভাষ্য মাঝখানে হাইফেন থাকে। এরপরে আসো, নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? উপযুক্ত পরিবর্তমান আয়ত্তাধীন শিক্ষার্থীগণ। আয়ত্তাধীন ভুল, যদিও শিক্ষার্থীগণও এক প্রকারের ভুল, মানে লোকের বহুবচন শিক্ষার্থীর সাথে ঢুকাই দিছে, এটা নিয়ে এলাম, কিন্তু উপযুক্ত তো ঠিক, পরিবর্তমান শিক্ষার্থীগণ, হ্যাঁ সবই ঠিক, তাহলে আয়ত্তাধীন এটাই ভুল। আয়ত্ত আর অধীন দুইটাকে একসাথে করা যাবে না, হয় সে আমার আয়ত্তে, নয় সে আমার অধীনে,
দুটো এক জায়গায় দেওয়ার কোনো চান্স নাই। এখন টকসুর কল্যাণে সবাই পণ্ডিত ও বুদ্ধিজীবীর ভূমিকা অবতীর্ণ হইয়াছে, উপদেশ বর্ষণ করছে, কিন্তু তার বেশিরভাগই অর্থহীন, বিষাদ অতিরিক্ত। চলিত রীতিতে রূপান্তর করলে এর মধ্যে তুমি ভুল পাবা কয়টা? টিভিতে প্রচুর পরিমাণে টকশো হচ্ছে এখন, অনেক বছর ধরেই হচ্ছে এটা। তো টকশো অনেকে খুব দেখে, অনেকে দেখে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন প্রশ্ন হচ্ছে টকশো দিয়ে আমাদের হচ্ছেটা কি আসলে? কিছু লাভও হচ্ছে, কিছু লস হচ্ছে। লাভ কি লস কি সে বিতর্কে গেলাম না। এখন বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি সত্যিকারের পণ্ডিত মানুষের টকশো না দেখো, তাহলে যেটা হবে তুমি মিসলিড হবা। আর পণ্ডিত মানুষ যাদের মধ্যে অনেক পাণ্ডিত্য আছে, তাদের টকশো যদি তুমি দেখো তাহলে অনেক উপকার পাবা। এখন আসো বিষয়টা নিয়ে একটু কথা বলি। এখানে কতগুলো ভুল আছে, আমরা এখান থেকে শুরু করি। বিষাদ বানান ভুল, এরপরে বর্ষণ উপদেশ অবতীর্ণ বানান ভুল হইয়াছে, ভূমিকা ঠিক আছে, বুদ্ধিজীবী বানান দীর্ঘইকার হবে দুটোই, পণ্ডিত মূর্ধন্য হবে, কল্যাণ মূর্ধন্য হবে। এরপরে তোমার আর কি ভুল আছে এখান থেকে কয়টা পেলাম? 1 2 3 4 5 6, অলরেডি 6 মিস্টেক্স। এখন খেয়াল করো, টক শো, ওই যে বলছিলাম টক আর শো, একটু দেখি। এখন টক শোর কল্যাণে সবাই পণ্ডিত ও বুদ্ধিজীবীর ভূমিকা অবতীর্ণ হইয়াছে, উপদেশ বর্ষণ করছে, কিন্তু তার বেশিরভাগই অর্থহীন, বিষাদ অতিরিক্ত। আচ্ছা, তাহলে এখন টকশোর কল্যাণ বানান ভুল, মূর্ধন্য হবে, পণ্ডিত বানান ভুল, মূর্ধন্য হবে, বুদ্ধিজীবী জীবী বানান দীর্ঘইকার হবে, লাস্টের দুটোই। ভূমিকা বানান ঠিক আছে, অবতীর্ণ বানান হবে তোমার এখানে মূর্ধন্য, হইয়াছে হবে হয়েছে। উপদেশও বর্ষণ করছে, উপদেশও বর্ষণ ঠিক আছে, কিন্তু তার বেশি, ইয়েস, উপদেশও বর্ষণ করছে, ইয়েস, দ্যাট ইজ এ মিস্টেক। মিস্টেকটা এই মর্মে, উপদেশও বর্ষণ করছে কিন্তু তার বেশিরভাগই অর্থহীন ও বিষাদ অতিরিক্ত। দেখো, এটা যেহেতু সমাপিকা ক্রিয়া, এটা হাইফেনের কি বলে সেমিকোলন ডিমান্ড করে এই জায়গাটায়, যেহেতু সমাপিকা ক্রিয়া। আমরা 7 নিব, এটাই ভালো উত্তর। তারপরে আসো, প্রত্যয় অপপ্রয়োগ জনিত অশুদ্ধ শব্দ তদ্দর্শনে অর্ধ নির্দোষিতা আবশ্যকীয়। নির্দোষিতা, নির্দোষিতা হবে না, এটা হবে হলো নির্দোষ। এখন প্রশ্ন হইতে পারে আবশ্যকীয়টা, আবশ্যকীয় তো বাক্য ঠিক, আবশ্যক হয় আবশ্যকীয় হয়, তুমি কোথায় কোন জায়গায় ব্যবহার করবা। যেমন আবশ্যক, তোমাকে আমার আবশ্যক, আর আবশ্যকীয় জিনিসপত্র সঙ্গে আনবা, তো দুটোর ব্যবহার আছে, দুইটা দুইভাবে আছে। আমার মনে হইয়াছে ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করিতে পারিবেন। চলচ্চিত্রের বাক্যটিতে ভুলের সংখ্যা। আমার মনে হয়েছে ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করিতে পারিবেন। এখন পারিবেন কথাটা হবে পারবেন, পারিবেন কথাটা হবে পারবেন, তাহলে একটা ভুল। করিতে কথাটা হবে করতে, এটা আরেকটা ভুল। এরপরে সকল প্রকার নৌকাডুবিটা হবে ভরাডুবি, এটা আরেকটা ভুল। তাহলে 1 2, এখানে কিন্তু ডাবল এই জায়গাটা, তাহলে 1 2 3 4 5। আমার মনে হয়েছে ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার, এটা নৌকাডুবিটা ভরাডুবি হবে কেন এটা একটু বুঝাই দেই। ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ, ভরাডুবি মানে সর্বনাশ, সকল প্রকার সর্বনাশ হতে রক্ষা করা যাবে, এই অর্থে আর কি। নৌকাডুবি মানে নৌকা ডুবে যাওয়া, ঠিক আছে, এটাও খারাপ অর্থ মিন করে, বাট কথাটার মধ্যে এখানে ভরাডুবির জায়গায় নৌকাডুবি দিয়ে দিছে। বাগধারা শব্দ পরিবর্তন করলে তোমার হচ্ছে ইয়ে হয়ে যায়, বাক্য ভুল হয়ে যায়, বাক্য যোগ্যতা হারায় ফেলে। নবম দশম শ্রেণীর আগের ব্যাকরণ, যেটা মনি চৌধুরীর বইটা, যেটা এখনো পড়তে আমি তোমাদের বলি, ওই বইটার পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ 165 পেজ, বুঝতে পারছো? ওখানে গেলে 164 পেজে শুরু হয়েছে চ্যাপ্টারটা, ওখানে দেখবা আকাঙ্ক্ষাসূচিত যোগ্যতার পরে বলা আছে যে যোগ্যতার সাথে কিছু সম্পর্কিত বিষয় থাকে, অর্থাৎ কিছু ঘটনা আছে যেটা ঘটলে বাক্য যোগ্যতা হারায় ফেলে। ওখানে একটা ঘটনা হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন করলে। বাগধারা শব্দ মনে করো আছে হচ্ছে সেখানে অরণ্য রোদন করে লাভ নাই, এই অরণ্যে রোদন করে লাভ নাই, ওই জায়গায় তুমি যদি বলো যে বনে ক্রন্দন করে লাভ নাই, এখন ঠিক আছে তুমি সমার্থক শব্দ দিয়েই করছো, কিন্তু ঝামেলা হয়েছে বাক্যটা ভুল হবে। তো এই জন্য নৌকা ডুবির ডুবি ঠিক রেখা নৌকার জায়গায় ভরার জায়গায় তুমি নৌকা দিয়ে দিছো, এটা একটা ভুল। তাহলে আমার মনে হইয়াছে, এই যে হইয়াছেটা হবে হয়েছে, তাহলে আরেকটা ভুল। তাহলে হয়েছে একটা, মহত্ব একটা, দুইটা ভরাডুবি একটা, তিনটা পারিবেন একটা,
তোমার এই হইয়াছেন 1, মহত্ব 2, নৌকাডুবি 3, করিতেন 4, পারিবেন 5। সো দেয়ার আর 5 মিস্টেকস। বুঝতে পারছো? এখানে আমরা ভুল পেলাম হচ্ছে 5টা। এরপরে আসো, জীবনের সার্থকতা অর্জন করিতে চাইলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠিতে হইবে, সব অপগুণগুলো বিসর্জন দিতে হবে। এখন জীবনের সার্থকতা অর্জন করতে হলে দেখো, সার্থকতা বানানে বফলা নাই, এটা ভুল। করতে সংকীর্ণতার ঊর্ধ্বে বানান ভুল, দীর্ঘ দিয়ে হবে, এখানে বফলা আছে একটা, এই পাশে একটা বফলা আছে। আচ্ছা, এরপরে উঠিতে হইবে, এই যে উঠিতে, এটা ভুল। সব অপগুণগুলো বিসর্জন দিতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, জীবনে যদি আমাদের সাকসেস অর্জন করতে হয় তাহলে আমাদের কিছু কাজ করা লাগবে, এই তো কথাটা। এখন জীবনে সার্থকতা অর্জন করিতে চাইলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠিতে হইবে, সব অপগুণগুলো বিসর্জন দিতে হবে। আচ্ছা, অপগুণগুলো এ হলো সব, এখানে হলো গুলো, তাইলে আমরা এখানেও দুটা ভুল পাইলাম। তাইলে পাইলাম হলো 1, 2, 3, 4, 5, 6, 6। এটা বাহুল্য দোষে দুষ্ট হয়েছে, সব অপগুণগুলো। তারপরে আসো পরের অংশ। জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। সর্বনাশ। সাধুরীতির বাক্যটিতে ভুলের সংখ্যা, তোমাকে এখানে সাধুরীতিতে রূপান্তর করতে বলছে, বলেই দিছে। চিন্তা করতে পারছো? তোমাকে বলছে সাধুরীতিতে নেয়ার জন্য। নরমালি আমরা চলিত রীতিতে রূপান্তর করি, এখানে বলে দিছে সাধুরীতি। তাহলে জ্যেষ্ঠ, এই বানানটা ভুল, এটা জ্যৈষ্ঠ লিখে রাখছে, এটা জ্যেষ্ঠ হবে। ভ্রাতার প্রহারে দিগ্বিদিক বানান ভুল। আচ্ছা, তারপরে কি, জ্ঞান শূন্য হইয়া শূন্য বানান ভুল। সে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল, তাহলে ভুল পাইছো 1, 2, 3, 4, 5। জ্ঞান শূন্য, শূন্য বানান তো ভুল, তাই না? তাহলে জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ মানে হচ্ছে জ্যৈষ্ঠ, এখানে মাসের নাম অর্থ দিছে। তাহলে জ্যৈষ্ঠ বললে বুঝবা মাস, এটা গ্রীষ্মকালের দ্বিতীয় মাস, যেটা বৈশাখের পরে জ্যৈষ্ঠ, এটা হচ্ছে জ্যৈষ্ঠ। আর এটা হবে হলো জ্যেষ্ঠ। তাহলে জ্যেষ্ঠ ভ্রাতার, তাহলে আমরা পাইলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা ভুল। তাহলে আমরা এখানে জ্যৈষ্ঠ কথাটা বলবো হচ্ছে জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ করবা হচ্ছে উপরের, দেখো এই, বুঝছো? এই যে সরি, এটাই পাশে না, দাঁড়াও, জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, এই যে এটা। আরেকটা আছে কি, হয় জফলাটা মাঝখানে না জফলাটা পাশে, দেখে নিবা। জ্যৈষ্ঠ না আর কি, ওই কাটটা হবে না, বয়োজ্যেষ্ঠ মানে বয়সে যারা বড়, অর্থাৎ জ্যৈষ্ঠ না হয়ে জ্যেষ্ঠ হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, ভুল হচ্ছে 6টা, এর বেশি আর নাই। ছুটিতে লাগিল, জ্ঞান শূন্য বানানো শূন্য ভুল, দিক বিদিক, ব্যাস। এরপরে আসো, দিক বিদিকের মধ্যে লাস্টে ক হবে, দিক বিদিক, শেষেরটা ক হবে আর কি, শেষেরটা গ না, বফলা থাকবে। এরপরে আসো, অতঃপর তিনি উপস্থিত হয়ে এতদ সংক্রান্ত বিবরণ উপস্থিত জনতাদের অবহিত করতে সচেষ্ট হইলে তারা মারমুখী হইয়া উঠিল। সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কত? অর্থাৎ তোমাকে এটা কি করতে হবে, সাধু ভাষায় রূপান্তর করে দিতে হবে। সাধু ভাষায় যদি রূপান্তর করতে হয়, এখন দেখো তুমি কোন জায়গায় হচ্ছে ইয়ে করবা, কোন কোন ভুলগুলো ধরবা। দেখো, যেখানে সাধু ভাষার কথাটা বলে দেয় সেখানে তুমি খুব সিম্পলি সাধু ভাষায় রূপান্তর করে ফেলতে পারবা। আর যদি সাধু ভাষার কথা না বলে, সেক্ষেত্রে সবসময় এটাকে ঘুরায় তুমি চলিত রীতিতে রূপান্তর করবা। ভাষাগত মারপেজটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। যদি বলে দেয় সাধু, সাধুতে নিয়ে যাবা, আর যদি না বলে তাহলে চলিত রীতিতে রূপান্তর করবা। ওকে, আচ্ছা দেখো, এই বানানটাই ঠিক, এটা লাস্টে জফলা দিতে হবে, জফলাটা এক পাশে না, জফলা লাস্টে দিতে হবে, এটাই ঠিক। এই জ্যেষ্ঠ মানে হচ্ছে বয়সে বড়, বয়সে বড়, ব্যাস। এখন দেখো, অতঃপর তিনি উপস্থিত হয়ে এতদ্য সংক্রান্ত, আচ্ছা, অতঃপর তিনি, অতঃপর পদান্তে বিসর্গ হয় না মাঝখানে হয়, অতঃপর একটা বিসর্গ আছে। উপস্থিত হয়ে এতদ্য সংক্রান্ত ভুল,
এটা বফলা আছে তর নিচে। বিবরণ উপস্থিত জনতাদের অবহিত করিতে, উপস্থিত জনতাদের অবহিত করিতে সচেষ্ট হইলে তাহারা মার মুখী হইয়া উঠিল। তাহলে পাইছি কয়টা? 1 2 3 4 5 6। আচ্ছা, অতঃপর তিনি উপস্থিত হয়ে, এই যে হয়েটা হবে হইয়া, যেহেতু সাধু ভাষার কথা বলছে, অতঃপর তিনি উপস্থিত হইয়া, ঠিক আছে? সো এখানে 7টা ভুল। এরপরে আসো, সুকাভিভূত পিতা জ্যেষ্ঠ পুত্রের নির্লজ্জ আচরণে স্তম্ভিত হয়ে বসে রহিলেন। অর্থাৎ বড় ছেলের খারাপ আচরণে বাবা অনেক কষ্ট পাইছে। তাহলে সুকাভিভূত পিতা জ্যেষ্ঠ বানান ভুল, নির্লজ্জ বানান ভুল, আচরণ বানান ভুল, স্তম্ভিত বানান হবে। এরপরে চরিত্র দিতে করতে হবে, তাহলে বসে রহিলেন হবে না, হবে বসে রইলেন। আচ্ছা, এখন বলছে চরিত্র দিতে রূপান্তর করো, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। সো দেয়ার আর 5 মিস্টেকস। বলে দিছে তোমাকে এটা চরিত্র দিতে নিয়ে যেতে হবে। এরপর আসো, গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মধ্যে নৈপুণ্য নেই এবং তাতে মানসিক বিকাশও ব্যাহত হইয়া থাকে। সাধু পদ্ধতিতে লিখতে বাক্যটিতে কয়টি ভুল রয়েছে? তোমাকে এটাকে সাধুতে নিতে হবে, বলে দিছে, কিন্তু না বললে চরিত্র দিতে নিতে হয়, বললে সাধু মার্ক করলে সাধুতে নিতে হয়। এখন গড্ডালিকা হবে না গড্ডলিকা হবে, এটা হচ্ছে প্রথম কথা। এটা হবে গড্ডলিকা প্রবাহ। গড্ডল মানে হচ্ছে তোমার ভেড়া, ভেড়ার দল যেদিকে যায়, সামনেরটা যেদিকে যাবে পেছনের গুলো সব তারে ফলো করবে। প্রথম জায়গায় পানিতে পড়ে গেলে ওটা লাফ দিয়ে বাকিগুলো পানিতে পড়বে, অন্ধ অনুকরণ। তাহলে এটা গড্ডলিকা প্রবাহ একটা। এরপরে গা ভাসিয়ে দেয়া, ইয়াস, দেয়ার ইজ এ ফাইন ভুল। এই গার উপরে চন্দ্রবিন্দু আছে মামুর বেটা। দেখো তোমরা রূপাই কবিতা পড়ছো কিনা আমি জানি না। রূপাই, রূপাই হচ্ছে ক্লাস 8-এ পড়ছিল, একটা কবিতা ছিল। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, ওইখানে আছে দেখবা। তো সেই এখানে বলা আছে যে সেই জলেতে স্নান করে উজ্জ্বল তাহার গাও। গাও মানে শরীর। এখন দুইটা গা আছে মনে রাখবা, একটা শুধু গা আর একটা আরেকটা গা। আচ্ছা, এখানে কি বলছে? গা ভাসিয়ে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চন্দ্রবিন্দু আগেই ডিসিশন নিচ্ছি না, দাঁড়াও একটু, আমি একটু ক্লিয়ার হয়ে আসি এপাশ থেকে। একটা গা, গাঁও যেটা চন্দ্রবিন্দু অর্থ হলো গ্রাম, আর যেটা চন্দ্রবিন্দু নাই এই গা মানে হচ্ছে শরীর। আমি সহজ করে দেই, এই যে সোনারগাঁও হোটেল আছে না, দেখবা একটা এন আছে লাস্টে, সোনারগাঁও। তো যখন আমরা ইংরেজিতে এন ইউজ করি তখন বুঝবা বাংলায় চন্দ্রবিন্দু ছিল, ওটার জন্য এনটা আসে, বুঝছো? তো গ্রাম অর্থে চন্দ্রবিন্দু হয়, শরীর অর্থে হয় না। তাহলে এখানে মানে চন্দ্রবিন্দু হবে না। ভাইয়া ভুলে দিয়ে ফেলছিলাম, ডাউট করে ফেলছিলাম, ওরে ধরে ফেলছিলাম তোর মধ্যে সমস্যা আছে, নাই, ও ভালো, ছেড়ে দিলাম। আচ্ছা, গা ভাসিয়ে দেওয়ার মধ্যে নৈপুণ্য নেই এবং তাতে মানসিক বিকাশও ব্যাহত হয়ে থাকে, সাধারণত নিতে হবে। তাহলে গড্ডলিকা প্রবাহে গা ভাসাইয়া দেওয়ার মধ্যে নৈপুণ্য নাই এবং তাহাতে মানসিক বিকাশও ব্যাহত হইয়া থাকে। আচ্ছা, এখন কয়টা পাইছি দেখো তো? পাইছি 1 2 3 4, কিন্তু আর ভুল আছে কিনা দেখো তো। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার মধ্যে নৈপুণ্য, ইয়েস, নৈপুণ্য বানান ভুল, মূর্ধন্য হবে। তাহলে এখানে আছে 1 2 3 4 5, there are 5 mistakes. এরপরে আসো, এই দারিদ্র পীড়িত ব্যাধিগ্রস্ত লোকটি তাহার দুরাবস্থার কথা শাস্ত্রণের সুবিস্তৃত বর্ণনা করলো। তাহলে চরিত্র দিতে করলে দারিদ্র পীড়িত একটা ভুল, ব্যাধিগ্রস্ত দুইটা ভুল, গ্রস্ত বানান আর ব্যাধি বানান। এরপরে বালকটি তাহার হবে তার, দুরাবস্থা হবে দুরবস্থা, শাস্ত্রনয়ন ভুল, সুবিস্তৃত বর্ণনা করলো। তাহলে 1 2 3 4 5। এখন একটু খেয়াল করে দেখো, যদি আমরা এখান থেকে ভুল খুঁজে বের করতে চাই তাহলে এখানে ভুল আছে কয়টা? এই দরিদ্র পীড়িত হবে দারিদ্র পীড়িত, এটা একটা ভুল। আর হচ্ছে তোমার ব্যাধিগ্রস্ত দুইটা ভুল, তাহলে 1 2 3 4 5 6, সুবিস্তৃত আরেকটা ভুল, তাহলে হলো 7। ওকে, চলিত রূপান্তর করতে হবে। ওকে, তারপরে আসো, অপপ্রয়োগের দৃষ্টান্ত। প্রতি ঘরে ঘরে চরম দুরবস্থা, ঊর্ধ্বমুখী কথার ফুলঝুরি। অপপ্রয়োগ প্রতি ঘরে ঘরে, প্রতি বহুবচন, ঘরে ঘরে আবার বহুবচন, ডাবল বহুবচনের দরকার নাই। ওকে, ডাবল বহুবচন দেওয়া যাবে না, একটা নিতে হবে, প্রতি ঘরে অথবা শুধু ঘরে ঘরে। সুনামির তাণ্ডব নাকি সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? এটা রিটেনের, বিসিএস এর রিটেনের কোশ্চেন, 45 বিসিএস এর প্রিলির, হ্যাঁ, বা রিটেনে মনে হয় এটা আসছিল, অথবা 45 বিসিএস এর রিটেনের কোশ্চেন মনে হয় কারেকশন করতে দিছিল আর কি।
সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে। সুনামি বিদেশি শব্দ, রস্বইকার, তাণ্ডব মূর্ধন্য হবে, অনেকে সর্বশান্ত হয়েছে, সর্বশান্ত বানানটা ভুল। বুঝতে পারছো? এই সর্বর পরে এই হলো সর্ব আর এই হলো শান্ত, একদম শান্ত হয়ে যখন একদম তালব্য দিয়ে লিখে রাখছো, তাহলে এটাও একটা ভুল। তাহলে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। there are 3 mistakes. সুনামি মনে রাখো, এটা একটা জাপানি শব্দ, বিদেশি শব্দ হওয়ার কারণে এটা দীর্ঘইকার দেওয়া যাবে না, হ্রস্ব দিতে হবে। সুনামি। তারপরে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? আমি কারো সাথেও নেই, 17তেও নেই, সাথেও নেই, 5এও নেই হবে। আপনি সপরিবারে আমন্ত্রিত, ভুল। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, ভূতের বেগার খেটে গেলাম, এটা হবে বেগার। তাহলে এটা ঠিক আছে, এটা ভুল। সাথে নেই, 5এও নেই, এটাও ভুল। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? জবাব দিই, মিতস্ক্রিয় একত্রিত, গৌরবিত। একত্রিত, এটা ভুল, অপপ্রয়োগ ঘটেছে। একত্রিত হবে না, এটা হবে একত্র। গৌরবিতও হয় না, গৌরবান্বিত হয়, তবে এই কথার ব্যবহার আছে সাহিত্যে, এটা নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। বাকিগুলো ঠিক আছে। তো এই ছিল তোমাদের সাথে কথা, যথেষ্ট কঠিন টপিকের জার্নি ছিল। আমার বিশ্বাস তোমাদের কিছু উপকার হয়েছে, ঠিক না? এবং তোমাদের এটার ভিতরে এই টপিকের উপরে যে ভয়টা, এই দুটা পেয়ার লেকচার দেখলে এখান থেকে তোমাদের এই ভয়টা কাটবে, আমি বিশ্বাস করি। ভালো থাকো সবাই, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।